ছিটে বেড়ার ঘরে আমরা জন্মেছি, বড় হয়েছি। দারিদ্র্যের যে কি যন্ত্রণাটা আমি অন্ততপক্ষে ছেলেবেলায় প্রত্যক্ষ করি। আমরা বাড়িতে বসে খবরের কাগজে ঠোঙা বানাতাম। সালটা 2005। সিপিএম তখন ক্ষমতায়। 2000 সালে কলকাতা পুরসভা হারিয়েছিল তারা। 2005 সালে আবার সেটা পুনর্দখল হলো। তবে এবার আর মেয়র হলেন না প্রশান্ত চট্টোপাধ্যায়। এবার মেয়র হলেন তিনি এই মুহূর্তে রাজ্য এবং শীর্ষ আদালতে সাধারণ মানুষের হয়ে সওয়াল করেন। আমাকে রিভলভার তাক করে চলে এসছে। আমি যখন তাদের ধরতে যাবো তখন থান ইট মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। সেদিন সন্ধ্যেবেলা উত্তাল হয়ে গেছিল কালীঘাট। রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, নিশ্চয়ই দেখেছেন, যে নওশাদ সিদ্দিকী বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারকে আমি আপনাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই। আমার কাছে একটা ভিডিও আছে, সেটা আমি একটুখানি আপনাকে দেখাতে চাই। আই অ্যাম অলসো লয়ার, হোয়াট দিস ইট। তো এরকম কখনো মনে হয়েছে যে কোর্টে দাঁড়িয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হচ্ছে, আপনি এবং মমতা বন্দ্যোপাধ্যায়? তো কবিতা পড়েই কি ইমপ্রেস করা হয়েছিল? মোটেই না, উল্টো। মেয়র হওয়ার পর কি কি চ্যালেঞ্জেস আপনি ফেস করেছেন? পুরসভা মানেই চোরের জায়গা, লোকে বলতে চোর পড়েছেন। আপনার কাছে আসার আগে যখন একটু ইউটিউবে সার্চ করছিলাম, তখন প্রথমেই এলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইটিং বিফ। বোমবার দিকে তার হাতে দুটো উড়ে গেছে। এই আমাকে বলছে যে আমার দায়িত্ব ছিল তোমাকে খতম করা। ক্লান্ত শব্দটি তোমাকে মানায় না, গা ঝাড়া দিয়ে ওঠো হে। এখনো প্রাণপণে সরানোর মতো অনেক জঞ্জাল জমে আছে পৃথিবীতে। আড্ডা স্টেশনে আপনাদের সকলকে স্বাগত। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি রশনি, আর আমার সঙ্গে রয়েছেন একজন ভীষণ স্পেশাল গেস্ট, বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্যার, স্বাগত আড্ডা স্টেশনে। কেমন আছেন? দিব্যি আছি। ভালো আছেন? ওকে। সো এখন তো বলা যায় যে আপনি সেলিব্রিটি, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10টা সভার মধ্যে 6টা সভায় আপনার নাম বলছেন। তো আপনার তো ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কথা। না না, সেলিব্রিটি কিছু না। উনি আমার নাম করছেন কেন সেটা উনিই বলতে পারবেন। আমি আমার কাজ করছি, উনারা কাজ করছেন। এই দুটো কাজের মধ্যে পারস্পরিক একটা প্রতিদ্বন্দ্বিতা হয়তো আছে, সেজন্যই উনি নাম করেন। আচ্ছা, এছাড়া আর কিছু না। স্যার, একটা জিনিস আমরা শুনে এসেছি যে অন্ধা কানুন। তো আপনি সারদা মামলায় কাজ করেছেন, তো সেখানে সুদীপ্ত সেন ছাড়া পেয়ে গেল, নারদা মামলার কিছু হলো না, শিক্ষা দুর্নীতি নিয়েও আমরা দেখছি যে খুব বেশি কিছু হচ্ছে না, পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে গেলেন। তো সত্যি কি কানুন আন্ধা? কানুন আন্ধা বলতে যেটা বোঝায় যে আইন কারো দিকে তাকিয়ে কাজ করবে না, আইন তার নিজস্ব গতিতে প্রয়োগ করবে, সেই জন্য বলে আন্ধা কানুন। আইনটা প্রয়োগ হয়েছে বলেই সারদা মামলায় সুপ্রিম কোর্ট তারা দিয়েছেন যে সিবিআইকে তদন্ত করার দায়িত্ব। সিবিআই আমাদের দেশের একটা খুব গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থা। এখন তাদের উপর তদন্তভার অর্পিত হয়েছে। তারা যদি তদন্ত করতে ব্যর্থ হন, সেটা তো আইনের কোনো দোষ নয়, এটা প্রশাসনের দোষ। তারপর ধরুন নারদা কাণ্ডে কলকাতা হাইকোর্ট রায় দিলেন না, এটা তদন্ত হওয়া দরকার। এমনকি তৎকালীন চিফ জাস্টিস মঞ্জুলা চেল্লুর তিনি তার আদেশে লিখেছিলেন যেটা সমাজের পক্ষে অত্যন্ত কলঙ্কজনক, যেখানে সমাজের রাজনৈতিক নেতারা হাত পেতে টাকা নিচ্ছেন, এটাকে মেনে নেওয়া যায় না, তদন্ত হওয়া দরকার। এখন যারা তদন্ত করবেন তারা যদি তদন্ত না করেন, সেক্ষেত্রে কিন্তু আইন বা বিচার ব্যবস্থার প্রতি খুব একটা দোষ দেওয়া যায় না। দোষটা হচ্ছে প্রশাসনের। আমাদের যে কাঠামোটা আছে, এটা আমরা অনেকেই খেয়াল করি না। কাঠামোটা কিভাবে দাঁড়িয়ে আছে, যে আমরা একটা প্রজাতন্ত্র পেয়েছি, অনেক লড়াই করার পর একটা সংবিধান পেয়েছি। সংবিধানের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্য হচ্ছে প্রকৃতপক্ষে সমাজতন্ত্রের দিকে এগিয়ে যাওয়া, সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়, ভ্রাতৃত্ববোধ, ব্যক্তি মর্যাদা। আমাদের যে ভারতীয় ব্রাহ্মণ্যবাদী সমাজ ছিল, তা তো মানুষকে মানুষ বলে গণ্য করতো না। এমনকি কারো ছায়া দেখলে পরে নাকি তাদের অকল্যাণ হয়ে যেত। এই ধরনের একটা চূড়ান্ত নক্কারজনক বিভাজন আমাদের সমাজে ছিল, তৈরি করা হয়েছিল। মানুষে মানুষে ভেদাভেদটা নক্কারজনক পর্যায়ে। একদম। এখন
এই সব কিছুর নিয়ে লড়াই করতে করতে তো আমরা স্বাধীনতা পেয়েছি। এবং স্বাধীনতার আমি বলি যে সবচেয়ে ভালো ফসল হচ্ছে ভারতবর্ষের সংবিধান। সংবিধানের মূল লক্ষ্যই হচ্ছিল যে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা, অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করা, ব্যক্তি স্বাধীনতা, প্রত্যেকটা মানুষের তার স্বচিন্তা, স্বভাবনা, স্ব আচরণ, তাকে শ্রদ্ধা জানানো। এই লক্ষ্যটাকে পূরণ করবে কে? প্রশাসন। প্রশাসন মানে কারা? আমরা যাদের ভোট দিয়ে নির্বাচিত করছি। আমি বহু জায়গায় বিভিন্ন মিটিং, যার ফলে বলি এই কথাটা, সে রবীন্দ্রনাথের বিখ্যাত যে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। তা আমরাই তো রাজা। এখন তো আমাদের কোনো রাজা করছেন না, রানী করছেন না, মোগল বাদশাহ করছেন না, আমরা সবাই রাজা। অর্থাৎ আমরাই আমাদের প্রতিনিধি ঠিক করি, যারা আমাদের শাসন করেন। এটাই হচ্ছে প্রজাতন্ত্রের মূল কথা। এখন আমরা যাদের নির্বাচিত করেছি তারা যদি আমাদের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে প্রশাসনকে না নিয়ে যান, তার দায় তো বিচার ব্যবস্থার নয়, তার দায় হচ্ছে আমাদের, যে আমরা সঠিক নির্বাচন করতে পারিনি। একদম। আমরা আড্ডা স্টেশনে যখন কারো ইন্টারভিউ নিই, আমরা একটু শুরু থেকে শুরু করি। তো আপনার ছোটবেলাটা একটু জানবো, কিরকম ছিল সেই সময়ের কলকাতা? দেখুন, কালীঘাটে মোড়ে, আজকে যদি আপনার কালীঘাট রোড ঢোকেন, মানে এখন রাস্তার নাম হয়েছে গণেশ ঘোষ রোড, আমরা লড়াই করে এই নামটা করেছিলাম, এটা হাজরা মোড় ছিল। কালীঘাট ক্রসিং এ একটা বড় দেখবেন গেট হয়েছে, যে লাগু একটা হচ্ছে হোটেল ছিল, সেই হোটেলের ছাদের উপর একটা টালির চালে ছিটে বেড়ার ঘরে আমরা জন্মেছি, বড় হয়েছি। আচ্ছা। বাবা মা তারা উদ্বাস্তু জীবন, আমি দেখেছি আমাদের ওখানে আত্মীয় স্বজন তারা সব উদ্বাস্তু, কি করুণ অবস্থা এবং দারিদ্র্যের যে কি যন্ত্রণাটা আমি অন্ততপক্ষে ছেলেবেলায় প্রত্যক্ষ করেছি, আমরা সকলে। এমনকি এটা বলতে আমার আপত্তি নেই, কষ্টও নেই। আমার মাসতুতো ভাইদের নিয়ে আমার মাসিমা বিধবা হয়েছিলেন, তার জন্য আমরা বাড়িতে বসে খবরের কাগজে ঠোঙা বানাতাম। আচ্ছা। ঠোঙা বানিয়ে এই এলাকার দোকানে দোকানে বিক্রি করতাম। আপনার বয়স কত তখন? তখন কত আমাদের বয়স 8-9 বছর হবে। আমার মাস্টার ভাই আমার সঙ্গে ছিল, এবং আমরা ওই ছেলে মানুষ দোকানে দোকানে যেতেন বলে লোকে আরো দিত, এটা আমার মনে হয় এখন, মানে পরবর্তী সময় বিশ্লেষণ করতে গিয়ে। যাই হোক, সেসব কথা। তারপরে সেই কালীঘাটের ছিটে বেড়ার ওখান থেকে আমার বাবা অত্যন্ত পরিশ্রমী ছিলেন। তিনি আদতে ছিলেন ইলেকট্রিক মিস্ত্রি, যা হয় রেফিউজি পরিবার থেকে এসে, কিন্তু অনেক পরিশ্রম করতে করতে তিনি পরবর্তীকালে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর, মানে বাবা খুব শ্লাঘার সঙ্গে বলতেন আমি ক্লাস 1 কন্ট্রাক্টর হয়েছি। হ্যাঁ, তো ওইখান থেকে প্রায় 200 গজ দূরে আমরা যদু ভট্টাচার্য লেনে একটি 2 কামরার ফ্ল্যাটে চলে এলাম, 10x10 2 কামরার ফ্ল্যাটে। সেই আর যখন ওই ছিটে বেড়ার ওখানে থাকতাম, দাদারা স্কুলে যেত, আর মা কি করবেন, আমরা 4 ভাই বোন, তাদের তখন 4 ভাই বোন ছিলাম। আমি দাদাদের হাত ধরে স্কুলে চলে যেতাম। মানে ওই সময়টাই বোধহয় মার সময় ছিল ঘর সংসার করার। আপনার কোন স্কুল ছিল? কালীঘাট হাই স্কুল। কালীঘাট হাই স্কুল। আচ্ছা। এটা অনেকে আজও বিস্মিত হন, যাকে সেটা অন্য কথা। কালীঘাট হাই স্কুলে যেতাম, তারপর সেখানে বাবা আমাকে ক্লাস 4-এ ভর্তি করে দিলেন পরে। আচ্ছা। সেই থেকে স্কুল, ওই স্কুল থেকে পাশ করা, স্কুলের জীবনে অনেক দারিদ্র্যের দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়েছে। ফ্রি শিপের জন্য অ্যাপ্লাই করতে হয়েছে, পাড়ার লোকেদের ধরতে হয়েছে, একটু রেকমেন্ড করে দিন। পাড়ার যারা তখন প্রবীণ কংগ্রেসীরা ছিলেন, তারা সেটা করেও দিয়েছেন। স্কুল থেকে পাশ করলাম। পাশ করার পরেই খানিকটা বলতে পারেন যে ওই ছেলে মানুষই আবেগের ফলে, তখন 67 সালে আমি তখন হায়ার সেকেন্ডারি পাশ করলাম। সেই সময় যুক্তফ্রন্ট সরকারকে ভেঙে দিল ধর্মবীর রাজভবনের ডেকে প্রফুল্লগঞ্জকে। তো উত্তেজনা, আমি বললাম কিরম ব্যাপারটা, রাজভবনে চলে গেলাম। ওখানে ট্রাম চলতো আমাদের পাড়া দিয়ে, ট্রামে করে রাজভবনে চলে গেলাম। ভাবলাম অনেক কিছু বোঝা যাবে।
ইডিয়েট যেমন হয়, কিছুই না, মানে চারপাশে ঘুরে চলে এলাম। পরের দিন বিক্ষোভে গেলাম, সেখান থেকে গ্রেপ্তার হয়ে গেলাম। ওটাই কি প্রথমবার গ্রেফতার ওটা প্রথম হয়েছিলেন? গ্রেপ্তার, কলেজে ভর্তির পরেই গ্রেপ্তার হয়ে গেলাম। সেটা হয়তো আমার খানিকটা ওই অস্মিতার জন্য, কিন্তু আমার ধরে নিয়ে গেছে লালবাজারে, তখন যিনি অফিসার ছিলেন, ডিডি বোধ হয় বা ডিসি সিকিউরিটি, তিনি পুলিশ ইন্সপেক্টরকে দেখে খুব ধমক দিলেন যে বাচ্চা ছেলেটাই গায়ে ধরে এনেছো, তোমাদের বোধ বুদ্ধি নেই। কত বয়স তখন? 17-18? তো এই 16-17। 16-17, আচ্ছা। তখন আমাকে বলছেন কোন ক্লাসে পড়ো। আমার খুব মানে আঁতে লাগলো, ক্লাস না, আমি কলেজে পড়ি। ও কলেজে পড়ো? কোন কলেজে পড়ো? কেন? আশুতোষ কলেজে পড়ি। তো আশুতোষ কলেজে পড়তে এখানে কি করতে এসছিলে? ধরা পড়ে গেলাম কি করতে এসছিলে। হ্যাঁ। তখন বললেন যে ঠিক আছে যাও, তোমার বাবাকে ফোন করে দিচ্ছি, তোমার বাবা এসে নিয়ে যাবেন। ও মা, রাত্রিবেলা দেখে আমাকে লকআপে ঢুকিয়ে দিল, লালবাজার সেন্ট্রাল লকআপে। এবং আমি তো তখন সত্যি কথা এবারে ভ্যাঁ করে কেঁদে ফেললাম আর কি, ভয়ের চোটে। প্রথম অভিজ্ঞতা। সে লালবাজারে ঢুকি, ওখানে ওরা দুটো শুকনো পোড়া রুটি আর মনে আছে আমার ওই কুমড়োর ছক্কা জাতীয় খাবার দিলেন। আচ্ছা। তা সেখানে সেদিনকে অনেক গ্রেপ্তার হয়েছিল, অনেকেই খুব পুলিশের হাতে মার খেয়েছিলেন। ঘটনাচক্রে আমার একটা লাঠি পড়েনি, পড়লে কি হতো আমি জানি না। তখন বোধহয় আপনি ছোট ছিলেন বলে। তা আমার টেনে হিস্ট্রে নিয়ে গেছে আর কি। তা সেখানে একজন ছিলেন, আজও মনে আছে আমার নাম, তপন চক্রবর্তী। তিনি হিন্দুস্তান স্টিল ওয়ার্কসের বোধহয় নেতা ছিলেন। তার মাথা ফেটে গেছে। তিনি খুব সান্ত্বনা দিলেন আমাকে, ভয় পেও না, আমরা আছি, ইত্যাদি ইত্যাদি। তারপরের দিন ব্যাংশাল কোর্টে তোলা হলো যাদের গ্রেপ্তার করা হয়েছে। সেই রাতে ওই কুমড়োর ছক্কার পোড়া রুটি কি আপনি খেতে পেরেছিলেন? সত্যি খেতে পারিনি। তো পরের দিন যখন ব্যাংশালে কোর্টে তোলা হচ্ছে, তখন মনে আছে আমার মেজদা, তিনি আগে দেখবে পাউরুটি পাওয়া যেত একটা প্যাকেটের মধ্যে, সিলিন্ড্রিক্যাল পাউরুটি, সেই পাউরুটি আর 1 কাপ চা দিলেন, সেটা খেলাম। ম্যাজিস্ট্রেটের কাছে সবার নাম ডাকা হচ্ছে, জামিন দিয়ে দিচ্ছে। যে আমার নাম ডাকা হলো, বললো কাস্টাডি। তখন বুঝলাম অপরাধ হচ্ছে ওই আমার অহংকার, আমি কলেজে পড়ি, সেটাই বোধহয় কারণ হয়েছে। কেন ছাত্ররা স্বভাবতই ওদের কাছে খুব ভয়ের কারণ থাকে। তো সেখানে প্রেসিডেন্সি জেলে 15 দিন ছিলাম। 15 দিন? তাহলে রুটি খেতেই হয়েছে। প্রেসিডেন্সি জেলে খাবারটা না, তখন হয় কি, প্রেসিডেন্সি জেলে যখন আমাদের নিয়ে যাওয়া হলো, তখন জেলের ভেতরে এই বাম বড় বড় নেতার অনেকে গ্রেপ্তার হয়েছিলেন। আচ্ছা। আমার আজও মনে আছে বিশ্বনাথ মুখার্জি, তিনি বাম সরকারের মন্ত্রীও ছিলেন, সিপিআই এর নেতা। যখন আমাদের জেলের ভেতরে নিয়ে যাওয়া হলো, তখন জেলার বা ওয়ার্ডেন তারা ডেকে বললেন যে আমরা কিন্তু বাইরের পুলিশ না। আমার মনে আছে কথাগুলো। সুতরাং এখানে কোনো রাগারাগি ঝগড়াঝাটি মারামারি ব্যাপার নেই, আপনারা শান্তভাবে থাকবেন। আর কমরেড বিশ্বনাথ মুখার্জি তিনি এসে বললেন যে তোমরা ছাত্ররা, ওরা যারা ক্লাস 1 প্রিজনার ছিলেন তাদের ভালো খাবার ছিল, উনি বললেন আমাদের খাবারগুলো ছাত্রদের দিয়ে দেবে। সুতরাং জেলের ভেতরে খাবারটা ভালোই ছিল, মানে তুলনামূলক ভাবে। 15 দিন আর অসুবিধা হয়নি। 15 দিন পরে তো ছাড়া পেলাম। তারপরে কলেজে রাজনীতি। তো আপনি তো বিএসসি নিয়ে পড়াশোনা করছিলেন আশুতোষ কলেজে, এবং সেখান থেকে আইন নিয়ে পড়াশোনা? না, আমি ফিজিক্স অনার্স নিয়ে পাশ করি, যদি একটা বছর নষ্ট হয়েছিল আমার। আচ্ছা। কিন্তু পাশ করার পরেও তখন তো এমএসসিতে ভর্তির সিট সংখ্যা খুব সীমিত ছিল, কিন্তু আমার সেই পরিমাণ মার্কস ছিল না যাতে এমএসসি চান্স পাই। তো আমাদের কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন নীরদ ভট্টাচার্য মশাই, তিনি খুব স্নেহ করতেন আমাকে, মনে হচ্ছে এই ছাত্র আন্দোলন করা থেকেই তিনি চেষ্টা করেছিলেন যদি আমি এমএসসি ভর্তি হতে পারি, কিন্তু হলো না। তখন এই পাড়ায় আন্দোলন করছি, ঘুরে বেড়াচ্ছি, আমাদের এক মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হলো। তিনি বললেন কি করছিস তুই? না স্যার, আপাতত তো কিছু করছি না। এখন বলছি যে লটা পর, এমএসসি হয়নি তো। আমার তখন ধারণা ছিল না, আমার খুব মাথায় লেগে গেল। বললেন তোর যা ব্যাপার, তুই তো কোথাও থাকতে পারবি না। এটা কেন বললেন? ওই যে আমি সবসময় একটা বিরোধ, আচ্ছা, প্রতিবাদ, এটা স্কুলে ওরা দেখেছিলেন,
ওকে, আচ্ছা। যেটা আমি মনে করতাম ঠিক না, প্রতিবাদ করতাম। সেই জন্যই বললেন তোকে তো অন্য কোথাও মানে কারো অধীনে তুই থাকতে পারবি না, ল পড়। তো ল কলেজে ভর্তি হয়ে গেলাম, আমার যে মার্কস ছিল ল কলেজে ভর্তি হয়ে গেলাম। কিন্তু আরো বিস্ময়ের ব্যাপার, ল কলেজে যখন প্রথম কিছুদিন গেলাম তখন তো প্রবল সেই সময় কংগ্রেসের দৌড়াতো। আমি যখন লয়ে ভর্তি হই তখন ল কলেজের নেতা ছিলেন প্রথম থেকেই প্রায় সংঘর্ষমূলক পরিস্থিতি। ল কলেজের যিনি একজন ক্লার্ক ছিলেন, তার ডাকনাম ছিল হারাদা, তিনিও কালীঘাটে থাকতেন। বিনয়েন্দ্র দেবরায় বলে তখন এলাকার কাউন্সিলর ছিলেন, তিনি তারই কোনো আত্মীয়। আর আমি এলাকার বিভিন্ন কাজে ওই কাউন্সিলরের সই করানো এগুলো আমি করাতাম আর কি, নিয়ে গিয়ে। তা হারাদা আমাকে বাড়িতে এসে বললেন যে তুই কলেজে যাবি না। আমি কেন? বলেন না, কলেজে গেলে বিপদ, তোর যাওয়ার দরকার নেই, আমি পার্সেন্টেজ দিয়ে দেবো আর যা বেতন আমি নিয়ে যাব। তো বাড়ি থেকে। আর আমি নিজে তখন টিউশন করতাম, প্রচুর টিউশন করে আমি আমারটাই চালাতাম। সেভাবেই ল পড়া। তারপর প্রথম বছর লয়ে পরীক্ষা দিলাম না, কারণ তখন যেভাবে পরীক্ষা হতো আমি দেখলাম ঠিক আমি মানিয়ে নিতে পারবো না, পরীক্ষা দেবো না। কিভাবে হতো? ব্যাপক টোকাটুকি আর কি, এটা পদ্ধতি ছিল। আচ্ছা। তো একদিন আমার দুই বন্ধু এলেন, দুই বন্ধু মানে একজন আগে থেকে আমাকে জানতেন, আর একজন ল কলেজের, অর্জুন আর অলোক, নাম দুটা যে মনে আছে। তো অর্জুন কিছুদিন ক্লাসে দেখেছিল, সে থেকে ওর একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছিল আমার ওপর। ও এসে বললো যে আমরা পরীক্ষা দেবো, ও একটা বছর ড্রপ করেছে, আমরা পরীক্ষা দেবো, চলো পড়াশোনা করে পরীক্ষা দেবো, আমরা তিনজন একসঙ্গে পড়াশোনা করি। ভালো কথা। অর্জুনের বাড়ি ছিল এলগিন রোডে, সে এলগিন রোডে ওই সেন পরিবারের থেকে লক্ষ্মীচাঁদ সেনিতে ওই পরিবারের ছিল। সেখানে গিয়ে পড়াশোনা করে আমরা পরিকল্পনা করলাম যে পাশ করার জন্য যতটুকু পড়া ততটুকু পড়বো, তার বেশি না। কারণ পরীক্ষা তো দিতে হবে, পাশ তো করতে হবে। খুব ইন্টারেস্টিং। তো সেইভাবে আমরা তৈরি হয়েছিলাম, কারণ প্রশ্নপত্রের ঢং ছিল মোটামুটি কিছু প্রবলেমেটিক থাকতো, সেটা যদি আনসার করা যায় পুরোপুরি তাহলে পাশ হয়ে যায়। তো আমরা ওইগুলো করতাম। আর যেহেতু বেসিক্যালি সায়েন্সের ছাত্র ছিলাম, অর্জুনও তাই, প্রবলেম সলভিংটা মাথায় ছিল। হ্যাঁ, আচ্ছা। পরীক্ষা হলো, পরীক্ষা দিলাম, পাশও করে গেলাম। আর আমি তো এলাকায় তখন রাজনীতি করি প্রচুর, সাংঘাতিক ভাবে। হ্যাঁ, এই রাজনীতিতে আসার ইন্টারেস্টটা ওইটা বললাম যে প্রথম, হ্যাঁ, এই প্রতিবাদ করার মতো ব্যাপারটা। আর ওই যেদিন শুনলাম যে রাজভবনের ভেতরে বসে একটা সরকারকে ফেলে দেওয়া হয়েছে, আমার ভেতরে কেমন একটা প্রতিবাদী স্পৃহা জেগে উঠলি। আবার কি ওই যে বললাম যে হঠাৎ ছুটে চলে গেলাম, আবেগে রাজভবনের চারপাশে ঘুরে বেড়ালাম। কতটা ইডিয়েট ছিলাম যে রাজভবনের চারপাশে তার থেকে বোঝা যাবে না, কিন্তু সেই সময় তো ওইগুলো কাজ করেনি, যুক্তিগুলো কাজ করে, তখন ইমোশনটাই ছিল। তারপরে তো গ্রেপ্তার হয়ে গেলাম, গ্রেপ্তার হয়ে যাওয়ার পর স্বভাবতই তারপর ছাত্র আন্দোলন। আমাদের কলেজে তখন ডিএস এর খুব প্রভাব ছিল, তার বিরুদ্ধে পাল্টা প্রথম ওখানে আমরা বিপিএসএফ এর ইউনিট তৈরি করলাম। আমি আমার আরো 2-3 বন্ধু মিলে, সেজন্য খুব আমরা ইনভলভ ছিলাম। আর আশেপাশে বিভিন্ন কলেজের লোক আমাকে ধরে নিয়ে যেত বক্তৃতা করার জন্য, জানি না কেন যেতাম, এইভাবেই ইনভলভ। এলাকাতে কমিউনিস্ট পার্টি আমাদের প্রকৃতপক্ষে কোনো রকম খুব ভালো অস্তিত্ব ছিল না। কমিউনিজমটা কেন আপনাকে এত টানলো? একটা যেটা টেনেছে সে হচ্ছে মানুষের মধ্যে সমতা। আমি বারবার বলি, ছেলেবেলা থেকেই এই যে দারিদ্র্যের যন্ত্রণা যা দেখেছি, বাস্তব, বেশি বলছি না, নিজেদের পরিবারের কথা এসে যাবে, এবং তা মানুষকে খুব সংকীর্ণ করে দেয় এটা। আর এই যে ব্রাহ্মণ্যবাদী ঝোঁক, এক মানুষ অপর মানুষকে শ্রদ্ধা করবে না, অশ্রদ্ধা করবে। আর একটা ব্যক্তিগত ঘটনা ঘটে গিয়েছিল, আমরা ছেলেবেলায় পাড়ায় কালীঘাটে না, যখন বিজয়া দশমী হতো আমরা দল বেঁধে প্রত্যেক বাড়িতে যেতাম। গেলে মনে আছে নাড়ু খাওয়াতেন, কুচো নিমকি, নকুলদানা, এটা একটা কালচারের মতো ছিল। কিন্তু সেখানে আমার বাড়ি থেকে বলা হতো যে তুমি অব্রাহ্মণ কারো পায়ে হাত দিয়ে প্রণাম করবে না। কি ব্রাহ্মণ অব্রাহ্মণ বিচার করাটা, আমরা তো জানি গুরুজনদের পায়ে হাত দিয়ে আমরা প্রণাম করব, হবে না। এবং আমি একটি বাড়িতে আমাদের কালীঘাটে আমার এক বন্ধু ঠাকুমা, তিনি আমাকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন।
ব্রাহ্মণ সন্তান বলে। সেদিন আমার মনের মধ্যে একটা প্রচন্ড আঘাত লাগলো, ক্ষোভ জন্মালো। এ বিরোধ কেন? বয়স্ক মানুষ, তিনি, তাকে আমি রাখতে পারছি না, তিনি ব্রাহ্মণ সন্তান এসেছে, এই যে একটা অদ্ভুত, এই যে মাথার মধ্যে ঢুকে রয়েছে ওই ব্যাপারটা, এইগুলো তখন থেকে মনে হলো এর বিরুদ্ধে লড়াই করো আর কি। মানে এই স্মৃতিগুলো, ছোটবেলার স্মৃতিগুলো তো মনে পড়লে নিশ্চয়ই ভীষণ খারাপ লাগে এবং মনে হয় সেখান থেকে তো একটা দিশাও তো তৈরি হয়েছে। এবং সেটা নিয়েই ওই করতে করতে তারপর তো এলাকা কমিউনিস্ট পার্টির কাজে বিভিন্ন সময় বিভিন্ন গন্ডগোল, মারামারি, গ্রেপ্তার, খুব অনেক মজার মজার ঘটনা আছে। একবার একটা মিছিল করে এসে খুব টানাপোড়েন হয়েছে যুব কংগ্রেসের সঙ্গে ইত্যাদি, এসে বাড়িতে খাওয়া দাওয়া করে পাশের বাড়িতে ইভাদের বাড়িতে, যার সঙ্গে আমার প্রণয় এবং জীবন সঙ্গিনী হয়েছে, ওদের বাড়িতে চলে গিয়েছি আড্ডা মারতে। তো পুলিশ এসছে, অভিযোগ করেছেন আমার বিরুদ্ধে, তার পুলিশ এসছে। তো মা বলেছে নেই, বলে নেই মানে এই জামা পড়েছিল, ওই জামাটাও বলে দিয়েছে, এই জামা পড়েছিল, এই কোথায়, বলছে নেই। তখন আমি ওদের বাড়িতে আছি, ওদের বাড়ি আবার তারা কংগ্রেসই ভয়ানকভাবে, ওরা পুরনো দিনের কংগ্রেস। আমাদের এলাকায় থাকতেন গণেশ ঘোষ, বিখ্যাত বিপ্লবী, ওনার খুব স্নেহধন্য ছিলাম আমি। তো আমার বাড়ি থেকে সঙ্গে সঙ্গে গণেশদার বাড়িতে গিয়েছি যে কী করবে এখন, পুলিশ এসছে। গণেশদা কোথায়, ও যে ও তো পাশের বাড়িতে কোথাও আড্ডা মারছে। ওরা জানতেন যে ওখানে আড্ডা মারছে, যার ফলে খুব রাগও ছিল আমার উপর মায়েদের। তো বললেন যে ওখান থেকে না বেরোয় আজকে সারাদিন রাত। তারপর যাই হোক ওদের বাড়িতে রাত্রিবেলা ওখানে থাকলাম, ওর মা বার করে দিলেন না আর কি। তারপর দিন সকালে উঠেই আমি চলে গেলাম, আমি টিউশন করতাম বিভিন্ন বাড়িতে। আমার একটা সুবিধা ছিল, আমি যেখানে যেখানে পড়াতাম সেই বাড়ির যারা বয়স্ক অভিভাবক তারা খুব পছন্দ করতেন। তারাও যখন শুনলেন যে পুলিশ তারা করেছে, যেখানে যাই সেখানে বলতে এখানে থেকে যাও, মানে তারা আপনাকে সাপোর্ট করেছে ভীষণ ভাবে। আপনি তো, আমি আরেকটা ঘটনা খুব ইন্টারেস্টিং, নিশ্চয়ই, ভবানীপুরে একটি বাড়িতে আমি পড়াতাম, তারা একটু বেশ উচ্চ, তাদের বড় ক্রিকেটার ছিলেন তাপসা, ওদের বাড়িতে পড়াতে ঢুকেছি এবং তার সেদিনও কোনো একটা মিছিলে ঝামেলা হয়েছে। তো ওদের বাড়িতে যে পড়াতে ঢুকেছি, এলাকার কংগ্রেসীরা দেখেছে, তারা এসে ওদের বাড়ি চড়া হয়েছে, ওকে বার করে দিতে হবে। ওদের বলছে না আমরা তো বার করে দেবো না, ও তো এখন আসেনি। এই যে ভেতর থেকে একটা মানে মানুষের ভালোবাসা, সাপোর্ট। এবং সেদিনই রাত্রিবেলা ওখান থেকে প্রায় সেই বলে কি বলবো, রহস্য রোমাঞ্চকর কাহিনীর মতো চাদর টাদর মুড়ি দিয়ে যাকে পড়াতাম তার বাবা ট্যাক্সি করে আমাকে নিয়ে চলে গেলেন পার্ক সার্কাসে তাঁর এক আত্মীয়র বাড়িতে। সেখানে সারা রাত থাকলাম। পরের দিন ভোরবেলায় তারা বলছে বেরিয়ে বলছে না আমি বেরিয়ে যাবো, থাকবো না এখানে। সেখান থেকে বেরিয়ে আরেক ছাত্রের বাড়ি চেতলায় চলে গেলাম। এইরকম ভাবে এই সমস্ত মজার মজার ঘটনা আছে যেগুলো খুব। কতবার গ্রেফতার হয়েছেন? আমি মোট 3 বার গ্রেফতার হয়েছি। কিন্তু ওরা হামলা করেছেন বেশ কয়েকবার, পাননি। আরেকবার তো আমার বাড়িতেই পুলিশ এসে টর্চ ফর্চ চলছে আর মা খুব চেঁচাচ্ছেন যে আমি রান্নাঘরে ঢুকে এরকম দেয়ালে সেটে আছি দরজায় টানা, আমি জানি গ্রেপ্তার হয়ে যাব। তা পুলিশকে আমার মা কিছুতেই রান্নাঘরে ঢুকতে দেবেন না, বলছে আমার রান্নাঘরে ঢুকবেন না আপনি। পুলিশ বাইরে থেকে টর্চ ফর্চ মেরে চলে গেছে, পাইনি, পুলিশ চলে গেছে, আমিও চলে গেছি। এই নিয়ে অনেক গল্পও তৈরি করে পালিয়ে গেছি। পরে একদিন একজন গল্প করছে, আরে জানিস না কি হয়েছে, পেছনে আমি শুনছি, স্টেটের পাইনি। পুলিশ এসেছিল, বিকাশ ছাদ থেকে লাফ দিয়ে ওই ছাদে গিয়ে সেখান থেকে পালিয়ে চলে। আরে কি হচ্ছে, কে আমি অরণ্যদেব নাকি? এইরকম ভাবে গল্প তৈরি হয়। আপনি ছাদ থেকে লাফ মেরে অন্য কোথাও চলে গেছেন। তারপরে ইন্টারেস্টিং, আমাকে যখন তৃতীয়বার যখন গ্রেপ্তার হলো, ঠিক ভবানীপুর থানার সামনে থেকে একটা স্ট্রাইক ডেকেছিলাম আমরা, সেই স্ট্রাইক সমর্থনের মিছিল করে ওরা কিছুতেই আমাকে থামাতে পারছে না। আমি মিছিল করে এদিকে যাচ্ছি, বাস আটকাচ্ছে, ওইতে যাচ্ছি,
বিজলি সিনেমার সামনে দিয়ে দিয়ে করে খপ করে ধরে নিয়ে তুলে গেছে। আমি বললাম এটা আপনি ভালো করলেন না। উনি আমাকে ধাক্কা দিয়ে বলে যাও যাও ওঠো। আবার 15 দিন লকআপে। 15 দিন পর বেরিয়ে শুকনো রুটি আলুর চপ পরে বেরিয়ে আমি ওনাকে ফোন করেছি, আমার ভীষণ রাগ হয়েছিল। আমি তো এখন বেরিয়ে এসেছি। আমার মনে আছে সেই অফিসারের নাম ছিল, অফিসার ইনচার্জ মিস্টার সনদ গুপ্ত। উনি আমাকে ফোন করে বললেন কি হলো, বেঁচে তো আছো? না হ্যাঁ। বলে আমি সেদিন তোমায় গ্রেপ্তার না করলে তুমি মরে যেতে। ও আচ্ছা, কেন? সেদিনকে পরে শুনেছি আমি যে টার্গেট ছিল মিছিলটা নিয়ে যেই ভবানীপুরের দিকে যাব, যোগুবাজারের কাছে ওখানে খুব বড় কংগ্রেস অফিস আছে, সেখান থেকে অ্যাটাকটা হবে। তো সে পরে আমি খবর পেয়েছি। আচ্ছা আচ্ছা। তারপরে বলছেন শোনো আমরাও জানি কাকে বাঁচিয়ে রাখতে হয়। আমার না এই কথাটা আজও মনে আছে, কিছুতেই ভুলবো না। ইয়াং ম্যান, আমরা জানি কাকে বাঁচিয়ে রাখতে হয়। এই সমস্ত ঘটনাগুলো যখন মনে করি তখন এটা বুঝি যে সর্বস্তরের মানুষেরই কিন্তু একটা কোথাও না কোথাও সহানুভূতি আছে, যদি সেই মানুষগুলো বোঝেন যে কাজটা ব্যক্তি স্বার্থে হচ্ছে না, কাজটা হচ্ছে সামগ্রিক স্বার্থে। এরকম অভিজ্ঞতা আমার প্রচুর হয়েছে। আপনি তো ছোটবেলায় কালীঘাটে কাটিয়েছেন, তো সেই সময় তো আপনার একজন প্রতিবেশীও আছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো দেখা হয়েছে? আমি যখন ওখানে দাপিয়ে রাজনীতি করছি বা কলেজে, তখন তো ওকে আমি শুনি, পরবর্তীকালে শুনেছি যে মমতা নাচানাচি করেছে, ওই করেছে, তার আগে খুব একটা শুনিনি। আচ্ছা, আপনার এগেইনস্টে তো মানহানি হতে পারে, আপনি এরকম করে বলছেন। না, মানহানি করতেই পারেন। আমি তো বলি মান থাকলে তো হানি হবে। আমি এটা প্রায়শই বলি যখন আমাকে কেউ বলে আর করুন না, কিন্তু মান আছে এটাকে প্রমাণ করতে, তারপর তো হানির প্রশ্নটা আসবে। তো উনিও তো বলেছেন যে উনি ওকালতি নিয়ে পড়াশোনা করেছেন। আমার কাছে একটা ভিডিও আছে, সেটা আমি একটুখানি আপনাকে দেখাতে চাই। I am also lawyer and I have also what they said হয়ে গেছে bar council member. I am also here na senior bar council member, so I also give the subscription for that also. সবচেয়ে দুঃখের কি জানেন তো, সিনিয়র বার কাউন্সিল মেম্বার বলে কিছু হয় না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে উনি দাবি করেছেন উনি লয়ার, তো অনেক কিছু দাবি করেন। উনি তো নিজেকে কবি দাবি করেন, চিত্রশিল্পী দাবি করেন। আপনি কবিতা পড়েছেন? উনি গায়িকা হিসেবে, আমি কার খবর, তাই তো আমাকে ভুলে যেতে হবে কবিতা কি জিনিস। সুতরাং কবিতা পড়তে গিয়ে আমাকে হাম্বা হাম্বা করতে হয়। তাই তো একটা গান হয়েছে রে হিন্দি, এই হাম্বা হাম্বার সঙ্গে মিলিয়ে, তাই সেটাও নাচটাও দেখতে হয় পাশাপাশি, প্রভুদেবার, ওই প্রভুদেবার নাচ। মুশকিল হচ্ছে যে সরকারি প্রশাসনের থেকে এইভাবে আত্মপ্রচার, তাও যোগ্যতাহীন আত্মপ্রচার, এটা ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। ওকালতি নিয়ে পড়াশোনা তো বহু লোক করে, কিন্তু ওকালতি করাটা খুব কম লোকের যোগ্যতার মধ্যে আছে। এখন আমি কখনো কখনো নিচের আদালতেও গিয়েছি, কিন্তু আমি জীবনে দেখিনি ওকে কোথাও ওকালতি করতে। হয়তো আমাদের চোখের আড়ালে কোথাও কোথাও করেছেন। দেখবেন এগুলো হচ্ছে দক্ষিণপন্থী রাজনৈতিক নেতাদের প্রবণতা, যে আমি যা নই সেটাকে আমি প্রতিষ্ঠিত করার চেষ্টা। আমরা তো দেখেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি কবি ছিলেন, আমরা দেখেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি একসময় ডাক্তার ছিলেন, বিধানচন্দ্র রায়। তিনি কখনো বলেননি যে আমি অত বড় ডাক্তার, তার রোগীরা বলেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের কবিতা পড়ে যারা পড়েন, কবিতা বোঝেন, তারা বলেছেন। কিন্তু আমি জীবনে শুনিনি কোনো একজন নিজে মুখ্যমন্ত্রী হয়ে তিনি নাকি বই লিখেছেন, সেই বই তিনি সরকারি টাকায় খরিদ করবার জন্য স্কুল লাইব্রেরিকে বাধ্য করছেন। এত নিম্ন রুচির, নিম্ন মানের কোনো রাজনৈতিক নেতা হতে পারেন আমার বোধের বাইরে। আপনি তো বলছিলেন যে আপনার কবিতা ভালো লাগে, তো আপনি নিশ্চয়ই যখন আপনি ছাত্র রাজনীতি করছেন, সেই সময় পড়াশোনা চলছে একদিকে, ছাত্র পড়াচ্ছেন একদিকে, রাজনীতি একদিকে চলছে, সেই সময় আপনার প্রেম, তো কবিতা পড়েই কি ইমপ্রেস করা হয়েছিল? মোটেই না, উল্টো। আমাদের কবিতা পড়ে ইমপ্রেস করা হয়নি, কারণ আমরা পড়াশোনা করতে করতে, আচ্ছা, পড়াশোনা করতে করতে দুজনের মধ্যে আলাপ আলোচনা করতে করতেই কখন যে ঘটে গেল কে জানে, এই আর কি। আচ্ছা, মানে সেটা কি রাজনীতি নিয়ে বেশি কথা হতো? ও ঠিক রাজনীতির সঙ্গে যুক্ত নয়, কিন্তু একটা
মতাদর্শ আছে। মতাদর্শ আছে, ওর ব্যক্তি ভালো লাগাটাই অনেক বেশি ওর কাজ করেছে। আর যখন ওই বারবার আক্রমণের মুখোমুখি হয়েছে তখন ওর জেদ বেড়েছে, যে পাশে দাঁড়িয়ে আক্রমণের মোকাবিলা করতে হবে। এই একটা মানবিক গুণ থেকে হয়েছে। মানবিক গুণ থেকে। আচ্ছা, মানে কবিতার পড়া হয়নি, মানে সেই সময় কবিতা পড়িয়ে ইমপ্রেস করা হয়নি। ও যখন লখনৌতেও চাকরি করতো, ও খুব ডায়েটিশিয়ান, নাম করা ডায়েটিশিয়ান হয়েছিল। সে সময় লখনৌ আমি গিয়েছিলাম, গোমতী নদীতে নৌকো করে দুজনে যাচ্ছে, মাঝি বলছেন যাতে গান করুন। তো এমনি গান টান করতো ইভা। তখন আমি বলছি কে গান বাজাবে, বলে সে মাঝি বলছে বাঙালি মেয়ে গান জানে না, এটা কিন্তু আমি মানতে পারবো না। আচ্ছা, बंगाल का औरत उसका गाना तो होना ही चाहिए। মানে এই কালচারাল যে রিফ্লেকশন গুলো হয় না, যেটা খুব ভালো লাগে। একটা গোমতী নদীতে একটা নৌকো চালাচ্ছেন যে মাঝি, তার মনের মধ্যে এই ধারণাটা পরিষ্কার যে বাংলার কৃষ্টিটা এত গভীর যে সেখানকার মেয়েরা গান জানবে না, নাচ জানবে না, এটা কেমন করে হয়। এটাই হচ্ছে আমাদের ঐক্যের সূত্র ভারতবর্ষে, আমাদের ঐতিহ্য। এবং যেহেতু শুরুতেই বলেছিলাম যে আপনার একটা কবিতা শুনবো, আপনি ডায়েরিও নিয়ে এসেছেন। আমি মুখস্থ থাকে না বলছি, একটা ছোট্ট কবিতা, এটা এই সময়ের খুব কবিতা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, দেখে দেখেই পড়ছি, মুখস্থ থাকে না। অস্থির হয়েও না, শুধু প্রস্তুত হও। এখন কান আর চোখ খোলা রেখে অনেক কিছু দেখে যাওয়ার সময়। এ সময়ে স্থির থাকতে না পারার মানেই হলো আগুনে ঝাঁপ দেওয়া। তোমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়, আগুনকে ব্যবহার করতে শেখা। অস্থির হয়েও না, শুধু প্রস্তুত হও। এই কবিতাটা আমি আমার বন্ধু বান্ধব সকলকেই, নতুন কর্মীদেরও বলি যে আগুনে ঝাঁপিয়ে পড়া কাজ নয়, আগুনকে ব্যবহার করতে শেখো। অদ্ভুত কবিতা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের। সংগ্রামী মানুষ ছিলেন, সংগ্রামী অনুপ্রেরণার বার্তা দিয়েছেন। এবং তারপরে আপনি যেটা বলছিলেন যে তারপরে পড়াশোনা এবং তারপরে আইন নিয়ে কাজ, তো এরকম মনে আছে প্রথম কেস লড়া? প্রথম কেস লড়া তো মনে আছেই। আমার মনে আছে যখন আইন পাশ করেছি, এই সব রাজনীতিতে খুব ইনভলভ, তখন গণেশ ঘোষ আমাকে ডেকে বললেন কিছু একটা করো, আরও পড়াশোনা করো। উনি ভয়ানক পড়াশোনার জন্য ইন্সপায়ার করতেন আমাকে। তাহলে আমি তো প্র্যাকটিস করতে চাই, ইচ্ছে আছে। তা উনি আমাকে নিয়ে গেলেন অরুণ প্রকাশ চ্যাটার্জির কাছে। আচ্ছা, বামপন্থী আইনজীবী হিসেবে যার খ্যাতি ছিল। তো তার চেম্বারে গেলে অরুণদা বললেন আমি কিছু শেখাতে পারবো না। উনি আমাকে জায়গা দিয়েছিলেন যেহেতু গণেশ ঘোষ নিয়ে গিয়েছিলেন বলে, আমি কিছু শেখাতে পারবো না, নিজে যদি শিখে নিতে পারো দেখো। আমি খুব ভালো, আমার তো কোনো পারিবারিক ঐতিহ্য নেই, পরিচয় নেই, কিছু না। তোমার চেম্বারে যেতে শুরু করলাম, দেখতে শুরু করলাম। তারপরে একদিন বললেন একটা নদিয়ার একটা কোঅপারেটিভের কি মামলা, বললেন পিটিশনটা লিখে কোর্টে যাও। না তো ঠ্যাং কাঁপতে শুরু করলো। পিটিশন একটা লিখলাম, লিখে ও হাতে দিলাম, দেখে ছুঁড়ে ফেলে দিলেন। বললেন তোমাকে দিয়ে কিছু হবে না। আমি তো কেঁদে ফেললাম হ্যাঁ করে। তো ওর যে ক্লার্ক ছিলেন, উকিলবাবুদের ক্লার্ক, মেদিনীপুরের নিরঞ্জন বাবু আমার মনে আছে, উনি আমাকে ডেকে বললেন আসেন আসেন আসেন, ঘাবড়াবেন নি, এই পুরোনো পিটিশন দিচ্ছি দেখেন, দেখে পড়ে। বাংলা ভাষায় কথা বলতেন না, মেদিনীপুরের টঙ্গে, বলতে পারছি না, ঘাবড়াবেন নি, পিটিশন দেখে দিয়ে লিখুন। যে দেখে টেকে লিখলাম, লিখে পরের দিন যখন দিলাম তখন উনি দেখে বলেন ঠিক আছে যাও কোর্টে মুভ করো। কোর্টে মুভ করতাম, জজের কাছে কোর্টে মুভ করা সে এক সাংঘাতিক ব্যাপার। প্রথমত ওই টালির ছাল থেকে হাইকোর্টের অত বড় বিল্ডিং এ একটা বিরাট রূপান্তর। তা মুভ করতে যাওয়ার সময় ওই তখন চেম্বারের যিনি সিনিয়র ছিলেন, মানে অরুণদারই জুনিয়র কিন্তু আমার থেকে সিনিয়র, রঘুনাথ রায়, সে পরে জজ হয়েছিল। তো রঘুদাও মেদিনীপুরের, তিনি আমাকে বললেন ঘাবড়াবেননি ঘাবড়াবেননি, চলুন আমি থাকবো পাশে। আমরা মুভ করলাম। মনে আছে বিচারপতি ছিলেন মানস রায়। তো মুভ করাতে তিনি রুল ইস্যু করলেন কিন্তু ইন্টারিম অর্ডার দিলেন না। আমার তো খুব মন খারাপ,
ও বেরিয়ে দেখি বাইরে অরুণ প্রকাশ চ্যাটার্জি মশাই দাঁড়িয়ে আছেন। কি হলো? আমি বললাম স্যার আমাকে তো ইন্টারিম অর্ডার দেয়নি। উনি পিঠ চাপড়ে বললেন আমাকেও দিত না, যা ভালো করেছো। এর একটা ইন্সপিরেশন পেলাম প্রথম মামলা করা। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, মানে এইটুকুতে ভেঙে পড়লে চলবে না। তখন 2-3 বছর প্র্যাকটিস হয়েছে। বেহালার একটা মিষ্টির দোকান ছিল, শ্রীদুর্গা মিষ্টান্ন ভান্ডার, খুব বড় মিষ্টির দোকান। তো বেহালার তখন রথীন দাস শর্মা ছিলেন আমাদের ওখানকার পার্টির নেতা এবং CI2 নেতা। উনি সকালবেলা আমার কাছে পাঠিয়ে দিলেন যে বেহালার ওই মিষ্টির দোকানের শ্রমিকদের ঘর থেকে বার করে দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশে। তো আমি দেখে টেকে আমার তো খুব রাগ হলো আর কি, যে পরের দিন গেলাম যে বিচারপতির কোর্টে, তিনি ছিলেন জাস্টিস বিমল বসাক, তিনি আজকে নেই, বেঁচে নেই। সেখানে গিয়ে আমি মেনশন করলাম জাস্টিস বিমল বসাক উকিলদের কাছে একটা ভয়াবহ জজ বলে পরিচিত ছিলেন, খুব রুক্ষ মেজাজের জজ বলে। আর আমার উল্টো দিকে ছিলেন শঙ্কর দাস ব্যানার্জি। তখন তো আমি চিনতাম না কে শঙ্কর দাস ব্যানার্জি। শঙ্কর দাস ব্যানার্জি একটা বিরাট আইনজীবী, বিরাট নাম, তিনি ওই কর্তৃপক্ষের হয়েছিলেন। তো আমি গিয়ে চাচামেচি শুরু করে দিয়েছি যে তুমি এরকম অর্ডারে বার করে দিয়েছো। খুব চেঁচামেচি করছি। তো জজ খেপে গিয়ে বললেন তুমি একটা ময়দান পেয়েছো, স্ট্রিট কর্নার করছো? আমি হ্যাঁ স্ট্রিট কর্নার করছি। এটা যদি ময়দান না হয় তাহলে এটাও বিচারালয় না, এই অর্ডার হয় কি করে? ওই কথা ছিল যেখানে জ্ঞানী লোকেরা যেতে ভয় পায় মূর্খরা ঝাঁপিয়ে পড়ে, আমার সেই অবস্থা। উল্টো দিকে শঙ্কর দাস ব্যানার্জি মশাই। কিন্তু এইসব হওয়ার পর জজ সাহেব ভাবনা চিন্তা করেছেন, তিনি আদেশটা পাল্টে দিয়েছেন, দিয়ে বলেছেন ওদের ঘরে ঢুকিয়ে দাও। তারপর আমাকে ডেকে পাঠিয়েছেন চেম্বারে। তখন তো আপনার ভয় লাগছিল? ভীষণ ভয়। আমাকে অন্য যারা পাশে ফিস করছেন যাও তোমার হয়ে গেল। তা আমি তাদের বললাম কি হবে, আমি টিউশন করবো আবার। কিন্তু আমি এটা খুব বড় অভিজ্ঞতা বলে আমার জীবনে, আমি সবাইকে এই ঘটনাটা বলেছি। উনি আমাকে চেম্বারে ডেকে বললেন কদিন প্র্যাকটিস করছো? তা আমি বললাম তখন 2-3 বছর হয়েছে হয়তো। বললেন এইরকম মাথা নিচু করে কাজ করবে, মাথা নিচু করবে না কোথাও। মানে উনি ইমপ্রেসড হয়েছে। সেটাও একটা বড় উৎসাহের কাজ করেছিল এবং পরবর্তীকালে এরকম আরো অনেক ঘটনা ঘটেছে, কিন্তু ওই ঘটনাটা আমি কিছুতেই ভুলতে পারি না। এরকম আর কি ঘটনা ঘটেছে যেগুলো আপনার মনে রয়ে গেছে? আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আমি সবাইকে বলি। হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ, তখন একটা পলিটিক্যাল মামলা হয়েছিল একজন পুলিশ অফিসারের ট্রান্সফার নিয়ে। তখন খুব একটা হইচই হচ্ছিল আর কি। আচ্ছা। তা আমার সিনিয়র ছিলেন অরুণ প্রকাশ স্যারের, যে আমারও তখন খুব বেশি দিনের প্র্যাকটিস না, আমি ওকে সাহায্য করছিলাম এবং পাশাপাশি আমাদেরও কিছু কিছু কাজ হয়, আমরা এই জায়গায় মোশন টোশন করি। তো সেই মামলাটা হচ্ছিল বিচারপতি তরুণ বসু সাহেবের ঘরে। তিনি আবার নাকি অরুণদাদের সমসাময়িক বন্ধু ছিলেন এবং খুব বিদগ্ধ মানুষ ছিলেন। তা আমি পাশের ঘরে বিচারপতি BC রায়ের ঘরে একটা মোশন করবার জন্য দাঁড়িয়ে আছি। আর যেহেতু এই মামলাটা তখন খুব রাজনৈতিক সেন্সেশন ছিল, অনেকে ওয়াচ করছিল, তখন আমাকে একজন এসে বললো ওদিকে তো শেষ করে দিল তোমাকে। আমি দৌড়ে গেছি সেই ঘরে। আমার তো ভয় মনে মনে আমার সিনিয়রের, তিনি আমার সর্বনাশ করে দিল, তুমি এইসব ছিলে কোথায়? তো গিয়ে আদার সাইডের বলা হয়ে গেছে, বিচারপতি তখন অর্ডারটা ডিকটেট করছেন। আচ্ছা। তা আমি খুব আকুতি মিনতি করছি যে তোমার সময় দাও সময় দাও সময় দাও। হঠাৎ সেই বিচারপতি বললেন কি তোমার সময় দেবো, তুমি আমেরিকান জুরিসপ্রুডেন্স দেখেছো লেটেস্ট? আমি জীবনের নামও শুনিনি। তা আমি তখন ইনস্ট্যান্ট উত্তর দিলাম হ্যাঁ আমি পড়েছি, আমি তোমাকে বোঝাবো। আচ্ছা, আপনি এই কনফিডেন্সটা কোথা থেকে পান? আমি তোমাকে বোঝাবো। আমি তো ভাবছি যে সময়টা নিলে পরে আবার সিনিয়র ঢুকে পড়বে, আমার রক্ষা হয়ে যাবে। আচ্ছা। তো এই করতে করতে অরুণদা ঢুকে পড়েছেন। হ্যাঁ। অরুণদা ঢোকা মাত্রই তখন ওই জজ সাহেব খুব রাগ করে বলছেন তুমি নয় ব্যস্ত থাকো, তোমার জুনিয়রও থাকে না মামলার সময়, তারা ব্যস্ত। তো অরুণদা জজকে বললেন তুমি যখন ওই রকম স্টেজে ছিল তোমার এত কাজ ছিল যে কাজ ও করে, মানে এইরকম আমার সিনিয়র তখন আমাকে দাপটের সঙ্গে বলছে।
এই করতে করতে উনি আর্গুমেন্ট শুরু করে দিয়েছেন। তা হঠাৎ অরুণদা বলতে বলতে তার স্লিপ অফ দি টাং হয়ে গেছে, উনি বললেন হি সে। জজ বললেন মিস চ্যাটার্জি তুমি তো ইংরেজির অধ্যাপক ছিলে। ঠিক ধরেছে। হ্যাঁ, আমার সিনিয়র চট করে রেগে যেতেন, চট করে কি হয়েছে, স্যার আপনি ভুল করে স্লিপ অফ দি টাঙে হি সে বলে ফেলেছে, সেজ না বলে হি ও করে হাসছেন। আস্তে আস্তে অরুণদা বলছেন শোনো কারেক্ট ইংলিশ কে বলতে পারে, বলছেন জজকে বলছেন যে কারেক্ট ইংলিশ কে বলতে পারে। ওয়েবস্টার সে তো সারাক্ষণ লাইব্রেরিতে বসে থাকে, হঠাৎ একদিন সে একটা অড টাইমে তার বেডরুমে গেছে, গিয়ে দেখে যে তার বউ তার ছাত্রের সঙ্গে ফষ্টি করছে। তো সেটা দেখে তার বউ বলছে আই এম সারপ্রাইজ যে তুমি এখন এই সময় এখানে এসছো। তো ওয়েবস্টার বলছেন ডোন্ট স্পিক রং ইংলিশ, আই এম সারপ্রাইজড ইউ আর অ্যাস্টনিশড। এটা ক্লাসিক এক্সাম্পল, বলছে সেই জন্য ওরকম ভুল হতেই পারে। এটা একটা খুব ইন্টারেস্টিং ঘটনা। এটা করে যখন বেড়ে আসছি তখন দাঁড়িয়েছিলেন বাইরে, শুনছিলেন দীপঙ্কর গুপ্ত সাহেব যিনি পরে সলিসিটর জেনারেল হয়েছিলেন, তিনি আমাকে বেরিয়ে আসা মাত্র পিঠ চাপড়ে বললেন ভালো দিয়েছো ভায়া, আমেরিকান জুরিসপ্রুডেন্স ও দেখেনি তুমিও দেখোনি। আমি নামই শুনিনি, বলছি যে তখন তুমি ওইটা না বললে ফিনিশ হয়ে যেতে। তারপর আমি যখন একটু সামর্থ্য হলাম আমেরিকান জুরিসপ্রুডেন্স কিনলাম, ওই দেখছো উপরে সব। আচ্ছা, খুব একটা বেশি কাজে লাগে না, কিন্তু আমার মাথায় তখন লেগেছিল যে আমেরিকান জুরিসপ্রুডেন্স আমাকে পড়তেই হবে, পড়েও ফেলেছেন। তারপর না সব পড়তে হয় না, এগুলো খানিকটা রেফারেন্সের মতো। আচ্ছা, মানে এই দুটো ইন্টারেস্টিং ঘটনা খুব মনে রয়েছে এবং সেটা খুব মজারও। খুব মজা। আরেকটা মজার হয়েছিল তখন চিফ জাস্টিস ছিলেন আমাদের এম ভট্টাচার্য মশাই, উনি খুব কোর্টে কাব্য টাব্য করতেন, সংস্কৃত শ্লোক টোক বলতেন। তো একদিন একটা মামলা করতে গিয়েছি, তখন বলছি মোশন করতে গিয়েছি, ইয়েস হোয়াটস দ্য ম্যাটার, আমি বললাম স্যার ঘাটেও নহে পাড়েও নহে যে জন আছে মাঝখানে। এটা বলা মাত্র উনি বলে অর্ডার অর্ডার দিয়ে দিলেন। উনি কাব্য ভালোবাসতেন, আমি এই দিয়ে শুরু করলাম। আচ্ছা, আমি বুঝতে পারলাম না যে আপনি হঠাৎ করে বললেন আমার মক্কেলের কি অবস্থা, মক্কেলের অবস্থায় ঘাটেও নয় পাড়েও নয় যে জন আছে মাঝখানে। তো উনি অর্ডার দিয়ে দিলেন, কি অর্ডার চাইছো। এই তিনটে ঘটনা খুব ইন্টারেস্টিং ঘটনা ছিল। উনি পরে আমাকে জজ সাহেবের জন্য রেকমেন্ড করেছিলেন হাইকোর্টের বিচারপতির জন্য। আচ্ছা, আপনি রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, নিশ্চয়ই দেখেছেন, যে নওশাদ সিদ্দিকী বলছেন যে আপনাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায় পরবর্তী সময়, কারণ যে দলই দুর্নীতি করুক আপনি তার ছাল ছাড়িয়ে নেবেন। ওর ব্যক্তিগত মত এ নিয়ে এমন মন্তব্য করবো না। আচ্ছা, আপনি ভিডিওটা দেখেছেন? দেখেছি, অনেকেই আমাকে দেখিয়েছেন, অনেকে দেখেছেন, আমিও দেখেছি এই পর্যন্ত। আচ্ছা, সেইটা নিয়ে আপনি কোনো মন্তব্য করবেন না? ওকে, সো রাজ্যের প্রশাসন অনেক সময় বলেছে, এই দাবিটা তুলেছে যে আপনি যে কেসগুলো বাছেন সেগুলো রাজনীতির বিষয় তার মধ্যে থাকে এবং সেগুলো আপনি এই কারণেই বাছেন যে নিজের রাজনৈতিক অভিসন্ধি পরিপূর্ণ করার জন্য। এটা নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, যারা বলেছেন তারা কি কতটা মূর্খ হতে পারেন? আমি শব্দটাই ব্যবহার করলাম। আমি কি কেস বাছি নাকি? আমার কাছে মানুষ আসেন, যে মানুষ বিপদে পড়েন, আইনের সাহায্য চান, তারা বিভিন্ন সূত্রে আমার কাছে আসেন, তাদের আমি সওয়াল করি। এখন আমার সওয়ালটা হয়তো কারো কারো স্বার্থ বিরোধী হয়ে পড়ে, এবং সেটাতে রাজনীতি হবে। এই গোটা সমাজের যে কোনো সমস্যাই হোক না কেন তার পেছনে রাজনীতি আছে। তো একদম সাংবিধানিক সংক্রান্ত যে কোনো বিষয় রাজনীতি সংক্রান্ত। যারা বলে রাজনীতি নেই তারা ভাবের ঘরে চুরি করেন। একটা লোক যদি চাকরি না পায় তার পেছনে রাজনীতি আছে, যদি তার চাকরিটা বেআইনিভাবে হয় তার পেছনে রাজনীতি আছে। সবটাই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট, রাজনীতি সর্বত্র সর্বত্র। আমাদের কাজ হচ্ছে তার যে আইনি অধিকার, সেই অধিকারটাকে আদালতের কাছে আইনের ভাষায় হাজির করা, তারপর আদালত বিচার করবেন। এখন এই আইনের ভাষার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা করার সময় তো রাজনীতি বাদ দিয়ে যাবে না। এবং এতে যারা আঘাত পান তারাই বলেন যে উনি বেছে বেছে রাজনীতি কথা। আমি কি জাল নিয়ে রাস্তায় ঘুরে বেড়াই ভাই, কি রাজনীতির মামলা আছে এসো? এটা ওরকম কিছু নয়, ওটা হচ্ছে ওদের রাজনৈতিক
হতাশা থেকে বলেন। ধরুন এই যে দুর্নীতির মামলাগুলো, সে তো প্রথমত আমার কাছে আসেনি, তো সাধারণ আইনজীবীদের কাছে গিয়েছে, তারা দেখেছেন, তারা আমায় এসেছেন যে স্যার এই সমস্যা কি করা যায়। তখন আমাকে সওয়াল করতেই হয়। ওদের সবচেয়ে বড় রাগ হচ্ছে যে সওয়াল করার সময় আমি কেন সমস্ত প্যানেল বাতিলের কথা বলেছি। বলেছি তো, সওয়ালের সময় বিচারপতি জিজ্ঞেস করছে কি হতে পারে, কি করা উচিত, আমি বলেছি বাতিল হোক। কেন যে যার জন্ম দুর্নীতি দিয়ে তাকে বাঁচিয়ে রাখা যায় না। সুপ্রিম কোর্টেও তাই হচ্ছে। সুপ্রিম কোর্ট প্রথমে বলছেন যে তুমি আগে বলো যে কেন চাল আর কাপড় বাছাই করা যায় না। বাছাই করা যায় না, বাছাই করার দরকার নেই, কেন গোটাটাই হচ্ছে দুর্নীতির শিকার বা দুর্নীতির ফসল, শিকার বলবো না। এখন দুর্নীতি করলাম আমি, তার জন্য হয়তো আপনি ক্ষতিগ্রস্ত হলেন, আপনি হয়তো প্রত্যক্ষভাবে এর সঙ্গে যুক্ত নাও হতে পারেন, কিন্তু আপনারই একজন সাথী প্রত্যক্ষভাবে যুক্ত। তাহলে সওয়াল করার সময় যদি আমাকে সাংবিধানিক সওয়াল করতে হয়, সংবিধানের মর্যাদা রাখতে হয়, দাবি করতে হবে, সব বাতিল করো, এটা ওদের রাগ। আমি দেখছি তো, আমি তো শুনি ভিডিওগুলো, কেউ কেউ বলছেন উনি কেন আমাদের হয়ে সওয়াল করলেন না। আরে আমি জানি যে আমাকে নিয়োগ করেছে, আমি তার হয়ে সওয়াল করবো, আমি অন্য পক্ষের হয়ে সওয়াল করবো। এবং আপনি যেখানে বসেন সেই চেম্বারের বাইরে আন্দোলন হচ্ছে, আমার বাড়িতে চটি ছুঁড়ে মারা হচ্ছে, জলের বোতল ছুঁড়ে মারা হচ্ছে, এই মানে আপনাকে এই জিনিসগুলো কতটা আঘাত করে? আমি পাত্তাই দিই না। আমি বলি আমি ছেলেবেলা থেকে তো অনেক আক্রমণের শিকার হয়েছি। স্কুল কলেজে পরীক্ষার সময় টোকাটুকি আটকাতে গিয়ে আমি ছুরিকা আহত হলাম 71 সালে। আজও সেই ছুরির দাগ আছে শরীরে, গুরুতর ভাবে লেগেছে। গুরুতর ভাবে। আমি তো, এবং আরো এখানে খুব ইন্টারেস্টিং গল্প আছে, মানে ঘটনা আছে। হ্যাঁ, একটু শুনি। আমাকে পিজি হাসপাতালে ভর্তি হলো, অপারেশন হওয়ার পর আমার যখন জ্ঞান ফিরল। ছুরি আপনাকে কে মেরেছিল? আমাদের কালীঘাটের একটি ছিল, পরবর্তীকালে সে ছেলেটি মারা যায়। কংগ্রেসের ছিল? হ্যাঁ, তারা কংগ্রেস। আচ্ছা আচ্ছা। তা আমি যখন জ্ঞান ফিরে আমার মনে আছে জল জল করছি, তখন পাশের একজন সে উঠে এসে আমায় জল খাওয়ালে। বোমবার দিকে তার হাতে দুটো উড়ে গেছে। সে আমাকে বলছে যে আমার দায়িত্ব ছিল তোমাকে খতম করা, আমি তোমাকে জল দিয়ে বাঁচালাম। সে নিজে বলছে। সাংঘাতিক। হ্যাঁ, তা এখন ওখানে তখন দুজনেই অসুস্থ, তোমায় জল দিয়ে বাঁচালাম। হাত উড়ে গেছে মানে হাতের এখান থেকে উড়ে নেই আর? হ্যাঁ, বোমবার দিকে। তা সে নকশাল করতো। তো ওই খবর শুনেই তো তখন আমাদের এলাকার প্রবীণ কংগ্রেস নেতা ছিলেন নির্মলেন্দু মুখার্জি, যখন আমাকে দেখতে গেছেন, যখন সঙ্গে সঙ্গে উনি পার্সোনাল বন্ডে আমাকে ছাড়িয়ে না হাসপাতাল থেকে। সুতরাং এই ঘটনা ঘটেছে। আমি মিছিল নিয়ে যাচ্ছি, সবার মিছিলের উপর আক্রমণ, আমাকে রিভলভার তাক করে চলে এসছে। আমি যখন তাদের ধরতে যাবো তখন থান ইট মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে, এবং তার প্রতিবাদে সেদিন সন্ধ্যেবেলা উত্তাল হয়ে গেছিল কালীঘাট। কংগ্রেস অফিস ভেঙে চুরে তছনছ করে। কত সালের কথা বলছেন? এগুলো ওই 71, 72, 73 এই সময়। আচ্ছা। সুতরাং এগুলো অনেক ঘটেছে, এই নিয়ে আমি খুব একটা বদার করি না, এবং এখনো চলছে। এবং আমার আরো বিচিত্র অভিজ্ঞতা যেগুলো বলা দরকার। আমার মনে আছে আশুতোষ কলেজ গেটে খুব উত্তপ্ত, আমি গেট মিটিং করছি, গেট মিটিং করে নেমেছি, ছাত্র পরিষদের কয়েকজন নেতা এসে আমাকে বলছে চলো আমরা তোমাকে এসকর্ট করে বাড়ি পৌঁছে দিই। ছাত্র পরিষদের নেতা। আলাম কেন? বলছে না, এখানে অনেক খারাপ ছেলে এসছে আমাদেরই দলের, তোমাকে অ্যাটাক করবে। তুমি আমাকে বাঁচাচ্ছ? সে বলছে আমি তোকে বন্ধু হিসেবে বাঁচাচ্ছি। এই অভিজ্ঞতা আমার আছে। তারা আমাকে এসকর্ট করে বাড়ি পৌঁছে দিচ্ছে, তাদেরই দলের লোক আক্রমণ করতে পারি আশঙ্কায়। অদ্ভুত, মানে অদ্ভুত। আমি অদ্ভুত ঘটনা ঘটেছে আমার জীবনে, বলছি না। একদিন স্যাঙ্গো ভ্যালি রেস্টুরেন্টে, স্যাঙ্গো রেস্টুরেন্ট বসু স্টেশনের উল্টো দিকে ছিল, সেখানে আমি আমার কলেজের 2 বন্ধু আর তৎকালীন ছাত্র পরিষদের নেতা, আমরা বরকা বলে ডাকতাম, শ্যামা সিনহা, আমরা অবশ্য আড্ডা মারছি। সেখানে কোনো কারণে তখন যুব কংগ্রেসের এক নেতা, তার নাম ছিল বিভাস, পুরো নামটি ভুলে গেছি। তারা কি করতে করতে হঠাৎ ঝামেলা বাজিয়ে তারা আমাকে তুলে নিয়ে যাবে, মারবেই। ওই শ্যামা একা দাঁড়িয়ে আছে,
সেও ছাত্র পরিষদের নেতা, তো সে বলছে একটা যদি ওর গায়ে হাত পড়ে আমি তোমাদের ছাড়বো না। এবং এই করতে করতে কোন পাড়ার লোক দেখেছে, ওই স্যাঙ্গভ্যালি থেকে আমি যেখানে থাকতাম, যদু ভট্টাচার্য প্রায় 200 মিটার দূর, 200 হ্যাঁ কাছেই, হ্যাঁ। ওই পাড়া থেকে কংগ্রেসরা হয়ে করে চলে এসছে যে কারা ওকে মারবে। মানে আমি কিন্তু এই ভালোবাসাগুলো পেয়েছি। এই বন্ধুত্বটা কিভাবে তৈরি হলো ওদের সাথে? দৈনন্দিন কাজকর্ম করতে করতে, কথা বলতে ওদিকে। আমার সঙ্গে না রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তাদের সঙ্গে আমি প্রত্যেকের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করি। কারণ আমি সবসময় তাদের বলি যে আমাদের ইডিওলজিক্যাল ব্যাটল চলুক না, পার্সোনাল লড়াই কি আছে। তার আমি এরকম সুবিধাও পেয়েছি। এবং ইন্টারেস্টিং, ওই শ্যামা যে বরকা, আমি সাম্প্রতিক জানি না ও কী অবস্থায় আছে, বেঁচে আছে কিনা। আমি যখন কলকাতার মেয়র হলাম তখন ও কর্পোরেশনের একজন এমপ্লয়ি। আচ্ছা। এই বরকা এবং ছাত্র পরিষদের নেতা ছিল কাশি, আমাদের এই অঞ্চলে, যারা একসময় ল কলেজে আমায় খুব বাধা দিয়েছিল। তারা আমাকে এসে বললে যে মেয়র দেখো আমাদের প্রমোশনগুলো আটকে আছে, ওদের সঙ্গে আগের মেয়রের বোধহয় ব্যক্তিগত বিরোধ ছিল, তারা করেনি। তো আমি সঙ্গে সঙ্গে বললাম প্রমোশন আটকে থাকবে না, তাদের প্রমোশন দিয়ে দিলাম, যেটা তাদের আইনত প্রাপ্য। এটা কিন্তু ওই ব্যক্তিগত সম্পর্ক থেকে, তার যেটা ব্যক্তিগত পাওনা সেটা রাজনীতি মতাদর্শের কারণে কেন সুযোগ পাবে না। তো আমার সঙ্গে ব্যক্তিগত স্তরে কখনো কারো এরকম বিরোধ হয়নি। রাজনৈতিক শত্রু হলেও খালি ব্যতিক্রমী হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী, আচ্ছা, যিনি সবটাই ব্যক্তিগত স্তরে নিয়ে গেছেন। আমরা আড্ডা মারছি এবং আড্ডা একেবারে জমে উঠেছে, কারণ হাতে চা চলে এসছে। আমি একটা জিনিস জানতে চাইবো আপনার থেকে, যে আপনার হাতে যদি এই মুহূর্তে রাজ্যের সব থেকে সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার যেটাকে বলে সেটা আসে, আপনি রাজ্যের কোন কোন 3টে জিনিস চেঞ্জ করতে চাইবেন? প্রথম হচ্ছে ফ্রি এডুকেশনটাকে আরো স্প্রেড করে দেওয়া, সর্বশিক্ষা অভিযান, সর্বশিক্ষাটাকে গুরুত্ব দিয়ে। আর জনস্বাস্থ্য, মানব উন্নয়ন সূচকের প্রাথমিক দুটো হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। এই সমস্ত স্বাস্থ্য সাথী ফাতি করে ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা দেওয়ার পরিবর্তে সেই টাকা যদি আমরা প্রাথমিক স্তরে খরচা করতাম তাহলে অনেক রোগ প্রতিরোধ করা যেত। ঠিক। আমি যখন পুরসভা ছিলাম তখন আমি 140টা ওয়ার্ডেই আমাদের ওয়ার্ড হেলথ ক্লিনিক তৈরি করার চেষ্টা করেছিলাম। কয়েকটা বাকি ছিল, কিন্তু অধিকাংশই করতে পেরেছিলাম। আমাদের দৃষ্টিভঙ্গি হবে অধিকাংশ রোগ আমাদের খুব স্বাভাবিক সাধারণভাবে, সেসবগুলোকে যদি প্রতিরোধ করা যায় তাহলে মানুষের স্বাস্থ্য ভালো হয়। মানুষের স্বাস্থ্য যদি ভালো হয় সে মানুষ কিন্তু অনেক বেশি উৎপাদনমূলক কাজ করতে পারে, অনেক বেশি। এবং বেসিক শিক্ষা আর চেষ্টা করবে সেটা আমাদের স্তরে। পশ্চিমবঙ্গের যে সাংস্কৃতিক মানটা এত নিচে নেমে গেছে, ব্যক্তিকেন্দ্রিক নিম্ন মেধার আত্মপ্রকাশের যে প্রয়াস, সেটাকে বন্ধ করা। এই 3টি কাজ যদি প্রাথমিকভাবে করা যায় তাহলে পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে যাবে। এই 3টে জিনিস আপনার মনে হয় যে চেঞ্জ প্রাথমিকভাবে 3টে করা উচিত। তা না ধরুন আজকে 100 দিনের কাজ যদি সম্পূর্ণভাবে করা যায় তাহলে গ্রামের মানুষ কিছু কাজ পাবেন। মানরেগা একটা অত্যন্ত ইতিবাচক যুগান্তকারী একটি আইন, সেই আইনটাকে কার্যকর করছে না। কার্যকর করলে পরে গ্রামের মানুষকে অন্য জায়গায় যেতে হয় না। এই সমস্ত ছোটখাটো ব্যাপার যদি ঠিকমতো করা যায় তাহলেই আমার মনে হয় পশ্চিমবঙ্গের অনেক উন্নতি হবে। আপনি তো যে যে কেসগুলো করেছেন সেখানে তো অনেক মানুষের রাতের ঘুম উড়ে গেছে। এমন কোনো কেস আপনার মনে আছে যেটা আপনার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে? আমার সব কেসই যখন নিই তখন মনে হয় কেসটা ভালো করে যদি না করতে পারি আমার খারাপ লাগবে, এইরকম। তবে নিঃসন্দেহে যখন সারদা মামলা হচ্ছিল তখন তো মোটামুটি ভাবে রাজ্য সরকার তার পক্ষ থেকে সব দামি দামি আইনজীবী দাঁড় করানো হয়েছিল। আর কলকাতা হাইকোর্টের একটা রায় প্রকৃতপক্ষে আমাদের বিরুদ্ধে ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মামলাটি যখন করি তখন আমার একটু রাতের ঘুম ওড়ানোর মতো অবস্থায় ছিল। সাধারণ মানুষের টাকা ইনভলভ ছিল, সাধারণ মানুষের টাকা ইনভলভ। আর খানিকটা আমার তখন পেশাগত চ্যালেঞ্জ, একদম, যে
ওই সব তথাকথিত নামি দামি অ্যাডভোকেটরা আছেন। এবং যারা নিম্ন মধ্যবিত্ত, আমরা প্রত্যেকটা টাকার হিসাব করি, সেই টাকাটা আমরা কোথাও রাখি যেখানে সেফ থাকে, যাতে দুটো পয়সা বেশি আসে, সেই টাকাটা নিয়ে এরকম হয়েছে একেবারে। এবং তারপরে এই স্কুল স্ক্যাম, যখন সমস্ত তথ্য দেখতে পেলাম, এটা রুটে আঘাত করা একেবারে আমার খুব খারাপ লাগে। আমার আরেকটা অভিজ্ঞতা বলি, মানে এটা আমি অনেককে বলেছি। এই বিভিন্ন সূত্রে বিভিন্ন রাজ্যে আমাকে যেতে হয় এই আলোচনা করার জন্য। তো হায়দ্রাবাদে আমাকে ওরা ডেকেছিলেন একবার, এই কনস্টিটিউশন, রোল অফ লয়ার্স, সোশ্যাল অ্যাক্টিভিটি বলার জন্য। আমি বলে যখন ফিরছি, যে আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছেন একটি মেয়ে, সে আইন পাশ করেছে বোধহয়। সে আমাকে গাড়িতে আস্তে আস্তে বললো, স্যার আপনি এখানে এসছেন আমাদের এনলাইটেন করতে, ঠিক এই কথাটা, কিন্তু আপনার বাংলার সব মানুষ এখানে মিনিয়াল লেবারের কাজ করতে আসে কেন? আমি কি বলবো, আমি সঙ্গে সঙ্গে কথা ঘোরাবার জন্য বললাম যে আমি এনলাইটেন করতে আসিনি, আমি তোমাদের থেকে এনলাইটেন হতেও এসছি, কিন্তু যারা বলছো বাংলা তারা সব বাংলাদেশি, আমাদের না। মেয়েটি বলছে আমাকে, স্যার ইউ আর রং। বলছে, আই হ্যাভ ডান এ গ্রাউন্ড লেভেল সার্ভে and found that all are from West Bengal. সত্যি কথাই বলেছে। আমি ওই যে একটা দাগা আমার মনে রয়েছে, যে মেয়েটি আমাকে বললে, সে বাস্তবটা বলেছে, একদম সেই ইঙ্গিত করতে চেয়েছে এই ডিফারেন্সটা কেন, তুমি এসছো আমাদের জ্ঞান দিতে, আর তুমি তোমার রাজ্যের লোকের এই অবস্থা কেন। ঠিক। সেই জায়গাটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আমি সবই অভিজ্ঞতা, কথায় ফেসবুকে লিখে বলতে, এক ভদ্রমহিলার সঙ্গে আমার ফ্লাইটে আলাপ হলো। আগে কসবায় থাকতেন, তিনি বিবাহিত হয়ে গুড়গাঁওতে আছেন। আচ্ছা। তিনি আমাকে বলছেন যে, স্যার এখন এমন পরিস্থিতি হয়েছে, গুড়গাঁওয়ে আমাদের মুদির দোকানে গেলে আমাদের বাঙালি বলে হাসি ঠাট্টা করে। 10 বছর আগেও বাঙালি বললে পরে সম্মান করত। এই জায়গায় আমাদের নামিয়ে নিয়ে গেছে। রাজ্যসভায় দাঁড়িয়ে আপনি বলেছেন যে বাংলা ভাষা বন্দে মাতরম দিয়েছে, জনগণমন অধি দিয়েছে, নোবেল পুরস্কার এনে দিয়েছে। তার 1 বছর পর বাংলা ভাষা নিয়ে যে অস্মিতা শুরু হয়েছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? না, আমার এ নিয়ে আবার যেহেতু আমি যুক্ত, খারাপ লাগে, তবু ব্যাখ্যাটা করা দরকার। তখন আমি ওটা চপেটাঘাত করতে চেয়েছিলাম হিন্দি চাপিয়ে দেওয়ার যে একটা প্রবণতা, তার বিরুদ্ধে। এবং রাজ্যসভায় ডেলিবারেটলি আমি কথাগুলো বলেছিলাম, সঙ্গে সঙ্গে বলেছিলাম, যতই চেষ্টা করে হিন্দিকে বাংলা স্তরে আনতে পারবে না, সর্বস্তরে একটা কৌশল করে হিন্দি চাপিয়ে দেওয়া। এখন যেটা হচ্ছে সেটা আরো মারাত্মক খারাপ। আক্রমণটা কিন্তু বাংলা ভাষা বলছে বলে হচ্ছে না, আক্রমণটা হচ্ছে অনুপ্রবেশকারী। এবং অনুপ্রবেশ কারা করছেন? যারা বাংলা ভাষাভাষী দরিদ্র মানুষ। এই অনুপ্রবেশের তত্ত্বটাই কিন্তু সর্বনাশ করেছে। যদি বাংলা ভাষাভাষীর উপর আক্রমণ হতো, তাহলে আজকে ওখানে আপনি বা আমি গেলে পরে বাংলা আক্রমণ হচ্ছে না। মমতা যেটা সবচেয়ে বড় ক্ষতি করেছে, এই অনুপ্রবেশের তত্ত্বটা তো ওই চাগার দিয়েছিল। ভুলে যাবেন না, 2003-এ পার্লামেন্টে দাঁড়িয়ে অনুপ্রবেশের আওয়াজ তুলে স্পিকারের মুখের ওপর কাগজ ছুঁড়ে মেরেছিলেন। সেই তত্ত্বটাকে তো বিজেপি অস্ত্র করেছে। এবং ভিন দেশে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে কারা? দরিদ্র গরিব কৃষকেরা, পরিযায়ী শ্রমিক, যারা এখানে কাজ পাচ্ছে না, তারা পেটের ভাতের জন্য অন্য জায়গায় যাচ্ছে। একদম একদম। এবং তাদের বাংলাটা গেও বাংলা, তাদের সঙ্গে অনুপ্রবেশের তত্ত্বকে জুড়ে দেওয়া হচ্ছে, তাই তাদের উপর আক্রমণ। এবং সেই আক্রমণে নিজের চূড়ান্ত ব্যর্থতাটাকে আড়াল করার জন্য বাংলা, বাঙালি ভাষা, অস্মিতা, এই অস্মিতা যে কথাটা বলছেন, আমি আবারও বলি যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী যত কম বলেন তত ভালো। বাংলা ভাষার আজকে যে চূড়ান্ত অবনয়ন হয়েছে, তার জন্য উনি দায়ী। উনি যেভাবে কথা বলেন, যে ভাষায় কথা বলেন,
তা দিয়ে কি বাংলা ভাষার গৌরিমা বৃদ্ধি পায় নাকি? এবং অনুপ্রবেশের তত্ত্বটাকে টিকিয়ে রাখার জন্যই কিন্তু তিনি সেটাকে আজকে বাংলা ভাষা অস্মিতার কথা বলছেন। আমি আবারও বলি, বাংলা ভাষার জন্য আক্রমণ হচ্ছে না, আক্রমণ হচ্ছে বাংলা ভাষা, বাংলাদেশি অনুপ্রবেশকারী এই তত্ত্বটা, সেই তত্ত্বকে ব্যবহার করছে বিজেপি, এবং আক্রমণগুলো বিজেপি শাসিত রাজ্যেই বেশি হচ্ছে। কেরালায় তো হচ্ছে না, তাই না? এটা এই রাজনৈতিক বিশ্লেষণটা করতে হবে। এটা বললেই বলবে উনি সব ব্যাপারে রাজনীতি খোঁজেন। রাজনীতি তো বটেই, রাজনীতিবিহীন সেটা তো রয়েছেই সর্বত্র। আপনি এখন যেটা আমরা দেখি যে মানুষের, সব মানুষের বলবো না, অধিকাংশ মানুষের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আপনি ছোটবেলাও সেটা প্রত্যক্ষ করেছেন, তো কোনো কি ডিফারেন্স ছিল? তখন কেউ দুর্নীতি করলে মুখ লুকিয়ে চলতো। আচ্ছা, এখন বুক বাজিয়ে চলে। এখন হ্যাঁ, কাউকে যদি বলা হতো যে এই তুই চোর, সে ক্ষিপ্ত হয়ে যেত। সমাজটা ওই সময় ভাবুন, যখন আমরা ছেলেবেলা ছিলাম, কাউকে চোর, বন্ধু বান্ধবকে যদি আমরা চোর বলতাম, মানে খেলার ব্যাপারেও অপমান হতো, অপমানে সে রুখে দাঁড়াতো, পারলে ঘুষি মেরে দিত, আমার চোর বললি কেন। ঠিক। এখন এরা চৌর্যবৃত্তিকে সামাজিকীকরণ করে দিয়েছে। মানে এখন চুরি কি আছে, ও নেতারা চুরি করছে, আমি করবো, কি যায় আসে, নরমাল। এই অবনয়নটা হয়েছে। এখন কাউকে চোর বললে সে, আমি এই প্রসঙ্গে আরেকটা কথা এসে যায়, এই যে দেখেছেন আপনারা একজন গবেষিকা পরিপ্রিয়া, তিনি এটা গবেষণা করে বলেছেন যে দেবতাদের মধ্যে চৌর্যবৃত্তি ছিল এবং চোরের দেবতা। তা আমাকে তার এই বই উদ্বোধনের সময় ডেকেছিলেন, তা আমি বলেছিলাম যে সেই জন্য বোধহয় এখন এত বিভিন্ন পুজো বেড়ে গেছে এবং চুরিও বেড়ে গেছে। আরে বিজেপি এবং তথাকথিত সনাতনীরা ঝাঁপিয়ে পড়লো আমার উপরে। কিন্তু যখন এই গবেষিকা দেখালেন বিভিন্ন শাস্ত্র ঘেটে যে এটা শাস্ত্রেই আছে, তখন তারা চুপ করলেন। আজকেই ভদ্রমহিলা আমাকে একটা SMS করেছেন, স্যার আপনার বাণীর তো প্রায় ভবিষ্যৎবাণী হয়ে যাচ্ছে। সত্যি তো, চৌর্যবৃত্তি বৃদ্ধি পাচ্ছে দেবতাদের কৃপায়। কি অবস্থা। আচ্ছা, সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপরে জ্যোতি বসু, এনারা সবাই আইনজীবী ছিলেন, পরবর্তী সময়ে নেতা হয়েছেন। তো আপনার কি মনে হয় আইনের সঙ্গে নেতা হওয়ার একটা কানেকশন আছে? বটেই তো। আইনের পেশায় যারা থাকেন তারা নির্ভীক, তার কারণ তারা কারো কাছে বাধ্য নন, কারো ইচ্ছার ওপর তার পেশার গুণমান নির্ভর করবে না। এই পেশা মানুষকে নির্ভীকভাবে কাজ করতে শেখায়। এটা সম্পূর্ণ তোমার দক্ষতা, এবং যেহেতু তারা আইন নিয়ে কাজ করেন, মানুষের অধিকার সম্পর্কে তারা বোঝেন, সেই অধিকারটা কিভাবে রক্ষা করতে হবে তারা বোঝেন। তাই দেখবেন যে পৃথিবীর সব দেশেই যত স্বাধীনতা আন্দোলন বা মুক্তি আন্দোলন হয়েছে, তার সামনের সারিতে আইনজীবীরা। আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসটা দেখুন, অধিকাংশই আইনজীবী, এবং তাদের মধ্যে একটা বেসিক উদারতা থাকে। আমি আরেকটা এই উদাহরণ দিই। ডক্টর অশোক মিত্র যখন ক্যান্ডিডেট ছিলেন, তখন আমি সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে অশোক মিত্রের ইলেকশন এজেন্ট ছিলাম। ইলেকশনের সময় অনেক খটাখটি হয়েছে। তারপর উনি যখন পেশায় এলেন, তখন আমিও পেশা করছি, তখনই তার সঙ্গে আলাপ। যেই শুনলেন যে আমাকে মেয়র করা হবে, উনি সঙ্গে সঙ্গে বুদ্ধ ভট্টাচার্যকে ফোন করলেন যে তোমরা ওকে এই পেশা থেকে সরিয়ে দিচ্ছ কেন, এরকম একটা লোক তো পেশায় পাবে না তোমরা। মানে এটা খানিকটা আত্মশ্লাঘা হলেও একটা ঘটনা। উনি ফোন করেছিলেন বুদ্ধ ভট্টাচার্যকে। বুদ্ধ তো আমাকে বললেন যে মানুদা ফোন করেছিলেন যে তোমাকে ওইখান থেকে সরিয়ে আনাটা ঠিক হচ্ছে না, কিন্তু উপায় নেই, তোমার এটা করতেই হবে। এই উদারতা পেশা না থাকলে হতো না। রাজনৈতিক বিরোধিতা। আচ্ছা, বুদ্ধ ভট্টাচার্য বা আমরা সিদ্ধার্থ শঙ্করের বিরুদ্ধে কত স্লোগান দিয়েছি, কত মিটিং করেছি, কিন্তু তার জন্য তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। আমার মনে হয়েছে যে পেশা থাকলে হয়তো ভালো কাজ করা যাবে, তাই তিনি কথা বলছেন মুখ্যমন্ত্রীকে। এগুলো দর্শনীয় একদম। এবং যখন এই প্রসঙ্গটা এলো, যখন আপনার কাছে মেয়র হওয়ার খবরটা প্রথমবার এলো, আপনি কি এক্সপেক্ট করেছিলেন? না, সত্যি করিনি। কেন, আমি
প্রথমত যখন 94 সালে আমি বিচারপতি নিয়োগটাকে প্রত্যাখ্যান করলাম, এটা নিয়ে অনেক হইচই হয়েছিল। একদম। তারপর 98 সালে আমাকে পার্টির সব প্রায় অর্ধেক পিবি রিকোয়েস্ট করলেন যে ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেলটা হওয়ার জন্য। ত্রিপুরায় তখন মানিক সরকার নতুন সরকার করছেন, অনেক তখন সমস্যা ছিল, তো দেখে তুমি কিছু করে দাও। আমি আদৌ রাজি ছিলাম না, যাই হোক পার্টির চাইছে গেলাম। সেখানে মোটামুটি একটা কিছু ব্যবস্থা করে দেওয়ার পর আমি 2003 সালে ছেড়ে দিই। যদি ওরা চেয়েছিলেন যে আমি আরো থাকি, আমি ছেড়ে দিই। তারপরে হঠাৎ একদিন পার্টি অফিসে অনিল দা আমায় ডেকে বললেন যে শোনো, তোমার আরেকটা দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব? না, আমরা ঠিক করেছি তোমাকে মেয়র প্রজেক্ট করে আমরা কন্টেস্ট করব। আমি সভাপতি রাজি হইনি। তারপরে না না, বুদ্ধ চেয়েছে, বুদ্ধ দা আমায় ডাকলেন, বিমান দা আমায় ডাকলেন, ডেকে বললেন তুমি রাজি হয়ে যাও। একটু নিমরাজি হলাম। তার কারণ হচ্ছে ইতিপূর্বে বহুবার পার্টি থেকে বলা হয়েছে যে তুমি কন্টেস্ট করতে হবে। মমতার বিরুদ্ধে কন্টেস্ট করার জন্য আমাকে পার্টি থেকে বলেছিলেন, যে বা ভারতী মুখার্জি কন্টেস্ট করলেন। হঠাৎ যেদিন নাম অ্যানাউন্স হবে সেদিনকে শৈলেন্দা ফোন করে বললেন যে শোনো, আমরা ঠিক করলাম না মহিলাকেই প্রার্থী করব, সুতরাং ওর নামটা দিচ্ছি, তোমায় জানিয়ে রাখলাম। আচ্ছা। হ্যাঁ, তার আগের দিনে আমাকে বুদ্ধিদা ফোন করে বললেন তৈরি তো, আমরা কিন্তু নাম ঘোষণা করছি। যার ফলে আমি হচ্ছে এটাও হয়তো অন্য কাউকে হতে পারে, ফিজল আউট করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত ঘোষণা করে দিলেন। আনএক্সপেক্টেডই ছিল। আনএক্সপেক্টেড ছিল যে লড়তে হবে। এবং মেয়র হওয়ার পর কি কি চ্যালেঞ্জেস আপনি ফেস করেছেন? প্রথম চ্যালেঞ্জ ছিল তখন সুব্রত মুখার্জি সম্পর্কে একটা খুব বড় ভাবমূর্তি তৈরি হয়েছিল, খুব স্বচ্ছ ধারণা ছিল, প্রচার মাধ্যমে তার একটা হয়েছিল। আর পুরসভা মানেই চোরের জায়গা, লোকে বলতে চোর পড়েছেন। আমি নির্বাচিত হওয়ার পর যখন আমি কর্মীদের সঙ্গে মিটিং করে তাদের বলি যে আপনাদের কিন্তু এই বদনামটা কাটাতে হবে। কর্পোরেশন কখনো চোর পরিশোধ হতে পারে না। এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি সম্পূর্ণ না হলেও কিন্তু অনেকটা কমে গিয়েছিল। এই ঘুষ প্রবৃত্তিটা অনেকটা কমে গিয়েছিল তখন। এটা সাধারণ মানুষও বলতেন যে একটু সময় লাগে, কিন্তু টাকা দিয়ে কিছু হয় না, টাকা দিয়ে কিছু হবে না, সময় লাগবে কিন্তু কাজ হবে। সেটাই চ্যালেঞ্জ ছিল। আর কলকাতার তখন আমি যখন মেয়র হলাম সঙ্গে সঙ্গেই কলকাতা শহরে ব্যাপক ডেঙ্গু হলো। 2006 মনে করে দেখুন, ব্যাপক ডেঙ্গু। সেই ডেঙ্গুকে মোকাবিলা করা একটা বড় কাজ ছিল। আমার কলকাতা শহরের ইঞ্জিনিয়াররা, স্বাস্থ্য দপ্তরের কর্মীরা সকলে মিলে আমরা নিজেরা বস্তিতে গিয়ে গিয়ে নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম। তারপর চ্যালেঞ্জ হলো রাস্তার জল জমা। হ্যাঁ বাবা, ওটা তো এখনো রয়েছে। সেটা না, এখনো রয়েছে কিন্তু এখন বেশি জল দাঁড়ায় না, এখন কিছুক্ষণ থাকে কিন্তু। হ্যাঁ, সেটা তখন আমরা বিশেষ করে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতারও একাধিক জায়গায় ব্রিক সোয়ার মানে ইংরেজ আমলের তৈরি মাটির তলায় যে নিকাশি নালা ছিল, ইটের তৈরি, সে বড়, মানে সেখানে নৌকো যেতে পারতো। সেটা সংস্কারের অভাবে সংকুচিত হতে হতে ছোট হয়ে গিয়েছিল, যার ফলে জল নিকাশ হতো না। সেটাকে আমরা অনেক উন্নতি করলাম। ভবানীপুরের মতো জায়গায় 1 হাঁটু জল দাঁড়ায়, সেটাকে আমরা অনেক সংস্কার করলাম, যার ফলে কলকাতা শহরে বৃষ্টি হলে জল বেশিক্ষণ আর দাঁড়াচ্ছিল না এখন। যার ফলে মমতা ক্ষমতায় এসে বলে এই তো এখন জল দাঁড়ায় না, যেন ওর কৃতিত্ব। এই চ্যালেঞ্জগুলো ছিল। জ্যোতি বসুর সঙ্গে কখনো আইন নিয়ে কখনো কথা হয়েছে? আইন নিয়ে কখনো কথা হয়নি। তা আমি যখন বিচারপতি, মানে সকালবেলা গিয়ে আমি চিঠি দিয়ে এসেছি যে আমি নেবো না, সকাল 10:30টায় 12:30টায় আমার অ্যাপয়েন্টমেন্ট এসে গেছে। এই নিয়ে তখন খুব বিতর্ক, পার্টির মধ্যে দুটো ভাগ। একদল বলছে না নিয়ে নাও, আরেক দল বলছে নিও না। নেওয়াটা আমার ইচ্ছার উপর, কিন্তু যেহেতু পার্টির সঙ্গেও যুক্ত, তারা সে চিন্তা ভাবনা করছেন। তারপর বললেন যে ঠিক আছে জ্যোতিবাবু আসুন। তো সন্ধ্যাবেলা আমি গেলাম, জ্যোতিবাবু আমাকে দূর থেকে দেখেই বললেন উনি তো চিফ মিনিস্টার, খবর রাখেন তো? না না, ও ঠিক করেছে। খুব সাপোর্টিভ ছিলেন। হ্যাঁ, বলে ঠিক করেছে, কোনো চিন্তা নেই। তবে যদি মনে করো তোমার বউ খুব খুশি হবে, গর্বিত হবে, বাড়ির লোক খুশি হবে, তাহলে তুমি নেবে, কিন্তু যদি মনে করো যে পার্টির কাজে লাগবে তাহলে নিও না। আচ্ছা, নিলাম না।
ওনার সাথে প্রথম সাক্ষাৎটা মনে আছে জ্যোতি বসুর সঙ্গে? প্রথম সাক্ষাৎকারটা প্রকৃতপক্ষে ওই সময়। ও ওকে। না, আর এটা সাক্ষাৎকার না, সেটা ঘটনা হতে পারে। হাজরা পার্কে একটা মিটিং 70-এর দশকে, জ্যোতিবাবু বক্তা, জ্যোতিবাবু আসছেন না, মাঝখানে ফিলার দিতে হবে, আমাকে তুলে দেওয়া হয়েছে। তো আমি সেই বক্তৃতা করছি, সেই বক্তৃতার কথা এখনো অসীম দাশগুপ্ত আমাকে মনে করিয়ে দেন, দেখছি দারুণ বক্তৃতা করেছিলেন। সেই সময় উনি আসাতে উনি আমাকে বলছেন চালিয়ে যাও চালিয়ে যাও। আচ্ছা, ওই হচ্ছে প্রথম ওর সঙ্গে মোলাকাত। উনি তো কম কথা বলার মানুষ, ওইটুকুই যথেষ্ট, পিচ্চাপ রোদে চালিয়ে যাও। আর বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে? বুদ্ধদেবের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল। আচ্ছা। কিন্তু বুদ্ধদেব যখন যুব সেক্রেটারি রাজ্যের, তখন আমি কালীঘাট ভবানীপুর অঞ্চলের সেক্রেটারি ছিলাম। বন্ধুত্ব ছিল? হ্যাঁ, বলা যেতে পারে। আচ্ছা, কেমন বন্ধু ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য? বুদ্ধদেব তো মানুষটা খুব সাংস্কৃতিক মনোসম্পন্ন মানুষ, তো তার আচার আচরণ কথাবার্তার মধ্যে একটা অন্যরকম ফিলিং ছিল। তাহলে আপনাদের সাহিত্য কবিতা এসব নিয়ে কথা হতো? বুদ্ধদাকে একজন কমপ্লেন করেছিলেন তখন কোন সাংবাদিক যে আপনার মেয়র তো কবিতা পড়ছেন। বুদ্ধদেব বলছেন মেয়র তো কবিতা পড়বে না, কি করবে, নর্দমায় দাঁড়িয়ে থাকবে? মানে এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই, ওটা বুদ্ধদাই, যেহেতু সাংস্কৃতিক মানুষ, তিনি দিতে পেরেছেন। যে কলকাতার মহানগরী কবিতা পড়বে না, এটা হয় নাকি? এক্স্যাক্টলি। তিনি নিজেও তো ভীষণ ভালোবাসতেন, নিজে কবিতা লিখতেন, পড়তেন। নিশ্চয়ই, নাটক লিখতেন, পড়তেন। মেয়র পদের কথা যখন হচ্ছিল, তখন একটা জিনিস জিজ্ঞাসা করব, যে মেয়র পদ থেকে যখন সরে দাঁড়ালেন কেন, এবং লোকজন তখন কি বলেছিল? আমার তো 5 বছরের টার্ম শেষ হয়ে গেছে, আমি পরবর্তীকালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আচ্ছা, কেন সেটা? একবার ছিলাম, আবার কেন, আমার এটাই মনে হয় নতুন লোকেদেরও তো সুযোগ দেওয়া উচিত। এই ডিসিশনটার জন্য কি পার্টিকে কোনোভাবে ব্যাকফুটে যেতে হয়েছে, কি মনে হয়েছে? না না, তা না, আমাকে বলেছেন যে দাঁড়া, আমি না, মানে একবার হয়েছে, আবার কেন, নতুন কিছু ভাবুন, আমাকে অনেক অন্য কাজ করতে হবে। তখন বলেছিলেন যে ঠিক আছে, দেখা যাবে অন্য লোকের। আচ্ছা, মানে আপনার ডিসিশনকে মেনে নিয়েছিলেন। আমি একটু আরজি কর কেসে আসবো, যে যাবজ্জীবনের পক্ষে আপনি মত দিলেন, এটা কেন? প্রথম কথা হচ্ছে যে আমি মনে করি যে মৃত্যুদণ্ড কোনো সাজা নয়, আর গণতান্ত্রিক দেশে মৃত্যুদণ্ড সাজা হওয়া উচিত নয়। কিন্তু আরজি করের মতো নিন্দনীয় কেসে, মানে এর থেকে খারাপ তো আর কিছু হতে পারে না। গভীর নিন্দনীয় কেস, কিন্তু রাষ্ট্র একজন মানুষকে কখনো খুন করতে পারে না, আমি এটা রাষ্ট্রীয় খুন বলি। সাজা মানেটা কি? একজন মানুষকে তুমি সংশোধনের সুযোগ দিচ্ছ, মানুষ কিন্তু সবসময় সংশোধনযোগ্য, সেই জন্য দেখবো আজকাল জেল বলে না, আজকাল বলা হয় কারেকশনাল হোম। এরকম ঘৃণ্য অপরাধী সে সারা জীবন বেঁচে থেকে তার এই ঘৃণ্য অপরাধের অনুশোচনা করবে, এটা অনেক বড় সাজা। সে মরে গেল, মরেই গেল, তার তো কোনো অনুভূতি হলো না। সেই জন্যেই যতই চূড়ান্ত অপরাধ করুক না কেন, আমার তো বক্তব্য হচ্ছে যতদিন সে বেঁচে থাকবে তার শ্রমের, যে শ্রমদানের মধ্য দিয়ে যে সম্পদ হবে, সেই সম্পদটাই পরিবারকে দেওয়া হোক, আরো বড় সাজা। একটা মানুষ মরে গেলে সে তো অস্তিত্বহীন, এবং মরে যাওয়ার ফলে যে অপরাধ কমে যাচ্ছে তা তো নয়। যে আমি যেহেতু মৃত্যুদণ্ড দিলাম, আরেকজন বললো মৃত্যুদণ্ড হয়েছে আমি করবো না, তা তো হচ্ছে না। ধর্ষণ কি তাতে কমছে? বরং তাতে লোকে বেপরোয়া হয়ে যাচ্ছে। সেই জন্যেই আর গণতান্ত্রিক কাঠামোয় মৃত্যুদণ্ড হচ্ছে প্রকৃত একটা মানুষকে খুন করা। সেটা রাষ্ট্র কেন করবে? রাষ্ট্র তো অভিভাবক। আমি কি আমার সন্তান অপরাধ করলে তাকে খুন করে ফেলতে চাই না? আমি চেষ্টা করি সবসময় তাকে যতটা সংশোধন করা যায়। ঠিক এইভাবে রাষ্ট্র প্রত্যেকটা নাগরিককে তার সন্তান রূপে দেখবে, সেটাই কাজ। সেই জন্য আমি হত্যাকাণ্ডের বিরোধী। তো আপনার কি মনে হয় যে রায়টা আদালত দিয়েছে ঠিক রায় দিয়েছে? সেটা ঠিক, যে সমস্ত তথ্য এসেছে তার ভিত্তিতে ঠিক রায় দিয়েছে। আর যাবজ্জীবন কারাদণ্ড বিরাট সাজা। যাবজ্জীবন মানে এখন কিন্তু লোকের ধারণা আগে ছিল 14 বছর পরে মুক্ত হবে, নট দ্যাট, সারা জীবন থাকতে হবে। আপনার কাছে আসার আগে যখন একটু ইউটিউবে সার্চ করছিলাম, তখন প্রথমেই এলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইটিং বিফ। এইটা হ্যাঁ, খেয়েছি তো। তো আপনি তো একজন ব্রাহ্মণ সন্তান, এবং আপনি কখনোই বাড়িতে কখনোই খাননি। খাবার
প্রেক্ষিতটা কি? দাদ্রির ঘটনা। হ্যাঁ, তাহলে একটা মানুষ তার ঘরে সে গরুর মাংস রাখবে না ছাগলের মাংস রাখবে, সে কি খাবে, তার জন্য তাকে খুন করে ফেলতে হবে। প্রতিবাদ হোক, প্রতিবাদে বিভিন্ন ফর্ম আছে। আমি এই প্রতিবাদটি আমরা ঠিক করলাম যে আমরা গরুর মাংস খেয়ে প্রকাশ্যে দেখাবো, কিছু ক্ষতি হয় না। ও জাত গেল বলে চিৎকার করে লাভ নেই, জাত যায় না। খুব বিতর্ক হলো, প্রচন্ড। আমি মানুষের রিয়াকশন বলি, যেদিনকে খবরের কাগজে বেরোলো হই হচ্ছে, এক ভদ্রমহিলা আমাকে ফোন করলেন। তিনি শ্রীরামপুরের একটি স্কুলের শিক্ষিকা, প্রবীণা। তিনি আমাকে ফোন করে বলছেন, ভাই বিকাশ, তুমি একদম বিচলিত হবে না, আমি তোমাকে পুরাণ থেকে দেখিয়ে দেব যে গরুর মাংস খাওয়াটা ব্রাহ্মণদের ক্ষেত্রে উপাদেয় ছিল। আমার আজও কানে বাজে। তিনি বলছেন, মহাভারতের অনুশাসন পর্বে দেখবে যুধিষ্ঠিরকে কিভাবে খাদ্যের নিদান দেয়া হচ্ছে। শিক্ষিকা। তারপরে তিনি আমার সাথে বহুদিন যোগাযোগ রেখেছিলেন, হয়তো এখন প্রয়াত হয়ে গিয়েছেন। তারপর নিজে একটু নাড়াচাড়া করতে শুরু করলাম। আমি দেখলাম এটা মানুষ বেঁচে থাকে পুষ্টির জন্য, তাই খাদ্য সংগ্রহ করতে হয়। এই বিভাজনটা তো আনা হয়েছে নির্দিষ্ট একটা সামাজিক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, নিজেদের স্বার্থে। আগে ব্রাহ্মণরাই গরু খেতেন, যখন সেই গরুটা সাধারণ মানুষের কাছে খাদ্য হয়ে উঠল সহজ প্রোটিনের জন্য, দলিত অন্তজোড়া খেতে শুরু করলো, ব্রাহ্মণরা তাদের সঙ্গে নিজেদের ফারাক করবার জন্যে এই খাদ্যের অনুশাসনটা আনলেন, যে ওরাও খাচ্ছে গরু, আমরা খাবো না। আচ্ছা, কারণটা এইটা। আমি তো বলেছি বিজেপি নেতাদের যে আমাকে দেখান কোথায় কোন শাস্ত্রে লেখা আছে যে ব্রাহ্মণ সন্তান গরুর মাংস খাবে না। গরুর মাংস আমি খাই না, কেন সহজে পাওয়া যায় না আমাদের এখানে। কিন্তু গরুর মাংস খাওয়াটা কোনো অপরাধ নয়। ওরা কেন আতঙ্কিত? ওদের কল্পিত যে জগৎ, সেই জগতের উপর আঘাত লেগেছে, বুঝতে পেরেছি। সেই জন্যই ওরা এত আতঙ্কিত। আপনি ডিএ মামলা লড়েছেন, সুপ্রিম কোর্ট বলেছে যে ডিএ দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার হাতে টাকা নেই, কিন্তু ক্লাবগুলো এত টাকা পাচ্ছে, লক্ষ লক্ষ টাকা। আপনি কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলি, এটা খুব হয়তো রূঢ় মনে হতে পারে। আমি বলি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো সত্যি কথা বলেন না এবং কখনো তথ্যভিত্তিক কথা বলেন না। টাকা নেই এই যুক্তি কি করে খাটবে? সরকার যখন বেতন নির্ধারণ করছে, তখনই তাকে নির্ধারণ করতে হচ্ছে যে ডিএ দিতে হবে, এবং তাকে সেই ডিএ সংস্থানটা করতে হবে। সুপ্রিম কোর্ট আদেশ ব্যতীত, আমি বলছি নিয়মে, আইনে, রূপা রুলসেই আছে। তা তুমি তোমার যেটা নৈতিক দায় সেটাকে অস্বীকার করে তুমি জনগণের টাকাকে অপচয় করছো। উদ্দেশ্য হচ্ছে গোটা সমাজটাকে দুর্নীতির আবহে টেনে নিয়ে যাওয়া। এটা আমার ব্যাখ্যা। এই ক্লাবগুলোকে টাকা দেওয়া শুরু হলো প্রথম দিকে। কি করছে ক্লাবগুলো? ক্লাবকে টাকা দেওয়া কি সরকারি দায়? নয় তো। তারপরে ইমাম ভাতা, আমরা হাইকোর্টে মামলা করে ইমাম ভাতা বাতিল করে দিলাম। তিনি ঘুরপথে টাকা দিচ্ছেন। কেন? আপনার কি মনে হয় কেন? উনি চান এই সমাজে অধিকাংশ মানুষকে কৃপা নির্ভর করে তুলতে। আর এই কৃপা নির্ভরতা কিন্তু প্রকৃতপক্ষে দুর্নীতিকে সাহায্য করে, সহনীয় করে তোলে। উনি যে দুর্নীতি করছেন পরিকল্পনা করে, এবং উনি চাইছেন যে গোটা সমাজকে ধীরে ধীরে আমি আমার প্রতি দুর্বল করে রাখবো। সে কারণে তিনি বলছেন ডিএতে টাকা নেই, তিনি এই দুর্গাপূজার ক্লাবের টাকাগুলো বাড়িয়ে দিচ্ছেন। মামলা চলছে, মামলা যেদিন শুনানি শেষ হবে সেদিন আরো মারাত্মক প্রত্যেক বছর বাড়তে থাকছে সেই টাকার অঙ্কটা। এবং আরো দুঃখের কি, এই টাকা তিনি দিচ্ছেন ধার করে। পশ্চিমবঙ্গের যে রাজস্ব উপায়, সেই রাজস্ব উপায় দিয়ে খরচা চালানো যাচ্ছে না। আমি জানি বিভিন্ন মামলার সূত্রে সরকারের বিরুদ্ধে আদালতে যে ডিক্রি থাকছে টাকা, সেই টাকা দেওয়ার মতো সামর্থ্য সরকারের নেই। তারা ধার করছেন
আপনারা আমার ঘাড়ে বোঝা চাপাচ্ছেন আর এই সমস্ত অনুদান প্রকল্প চালু করছেন। এটা সুরসুরি দিয়ে খুব বলা সহজ যে আমরা এত অনুদান দিচ্ছি গরিব মানুষকে, তোমরা এর বিরুদ্ধে বলছো কেন? আমরা বলি গরিব মানুষকে ক্ষমতায়িত করো, তাকে অনুদান নির্ভর করে তুলো না, সেটা সমাজের পক্ষে ক্ষতিকারক, অর্থনৈতিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সেজন্যই যখন সুপ্রিম কোর্ট বলেন যে তুমি অন্ততপক্ষে অন্তর্বর্তীকালীন 25% দিয়ে দাও, সে দিয়ে দেওয়ার মতো সদিচ্ছা নেই। এখন সুপ্রিম কোর্টে মামলা চূড়ান্ত শুনানি হচ্ছে, চূড়ান্ত শুনানির পর যা সিদ্ধান্ত হবে যে আমার কর্মচারী দিয়ে পাবে কি পাবে না সেটা নির্ভর করবে। লক্ষ্য হচ্ছে আমি চুরি করেছি, তুমিও কিন্তু চোরির সঙ্গী। আমাদের এক মনে আছে ছেলেবেলা এক দাদা খুব মজা করতেন, ওই সরস্বতী পুজোর হিসেবের মতো ডান দিক বাদিক মিলে যেত। আমরা বলতো এই দেখো তুমি কিন্তু এখানে টাকা মেরেছো, বলতো ওই যে তোকে টোস্ট খাইয়েছিল, তুই বললেই বলবো ওই তুইও তো টোস্ট খেয়েছিলি। আচ্ছা, মানে মজা করে বলতেন। এটাই বৃহত্তর আকার নিচ্ছে বিষয়টা। একটা সিনেমা হয়েছিল দামিনী বলে, যেখানে সানি দেওয়াল কোর্টরুমের মধ্যে দাঁড়িয়ে বলছে তারিখ পে তারিখ, এবং কোর্টরুমের মধ্যে মারধরও শুরু হয়ে গেছে। তো আপনার জীবনে আপনি কখনো এরকম প্রত্যক্ষ করেছেন? না, দেখুন মামলা করতে গেলে তারিখ হয়, অনেক কারণে হয়। ধরুন আমার 4টে মামলা আছে, আমি একটা কোর্টে মামলাকে সওয়াল করছি, অন্য একটা কোর্টে ডাক হলো, মামলার স্বার্থে তারিখ নিতে হয়। এটা এই নয় যে সবসময়ই তারিখ পে তারিখটা একটা নেতিবাচক দিক থেকে হয়, মামলার স্বার্থেও মাঝে মাঝে তারিখ হয়। একদমই। এবং কোর্টরুম ড্রামা নিয়ে এখন আমরা প্রচুর সিরিজ দেখছি, সিনেমা দেখছি। সবগুলো ঠিক নয়, সবই ড্রামা, আসল কোর্টরুম ভিন্ন। তাই আপনি নিজে সিনেমা দেখেন? আগে দেখতাম, এখন সুযোগ হয় না। আচ্ছা। কিন্তু কোর্টরুম ড্রামাটা 2-4টি ইংরেজি বই ছাড়া কোর্টরুম ড্রামা, ইন্ডিয়ান সিনেমা, এই যে ক্রিমিনাল জাস্টিস আমরা দেখেছি, জলি এলএলবি দেখেছি, আমি সেসবগুলো দেখিনি, কিন্তু অধিকাংশ ড্রামাটিক। কোর্টে ঠিক এরকম হয় না। ওকে, তো কোর্টটা কতটা ডিফারেন্ট? কোর্টটা সিরিয়াল লাইফ, সেখানে এই নাটক ওখানে যায় না, উকিল হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে হাঁ করে বলছেন, এসব হয় না। আচ্ছা, কেঁদে ফেলা সেই সমস্ত তো হয়, সেটা খুব কম। কেঁদে ফেলবে কেন? সাক্ষী কাঁদতে পারে, উকিল কাঁদবে কেন? একদম শেষে আপনাকে জিজ্ঞাসা করব যে এত বছর ধরে নিজের পথ চলাকে আপনি কিভাবে দেখেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য আসল মানুষটা আসলে কেমন? পথ ভোলা এক পথিক এসেছি। আচ্ছা, এইটুকুই বলতে। একটু কবিতার ভাষায় যদি আমরা শুনতে চাই। ও তাহলে আমার মনে হয় এই মুহূর্তে আমি আসাদ চৌধুরীর একটা কবিতার পাঠ করি। নিশ্চয়ই। যেটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ। ক্লান্ত শব্দটি তোমাকে মানায় না, গা ঝাড়া দিয়ে ওঠো হে। এখনো প্রাণপণে সরানোর মতো অনেক জঞ্জাল জমে আছে পৃথিবীতে। এখনো স্বপ্নের মতোই ধরাছোঁয়ার বাইরে বাসযোগ্য সুচ্চগ্র মেদিনী। সভ্যতার প্রদোষকালে গাছের ডাল নিয়ে তুমি তো প্রথম রুখে দাঁড়িয়েছিলে, আর পাথর হাতে তাড়িয়েছিলে ক্ষুধার্ত নেকড়ে, মনে নেই? ক্লান্ত শব্দটি তোমার জন্য নয় যুবক। ক্ষুধা, কুসংস্কার আর দারিদ্র, ভুল শিক্ষা আর সাম্প্রদায়িকতায় এসব কি নেকড়ের চেয়েও কম ভয়ঙ্কর? গা ঝাড়া দিয়ে ওঠো হে, ক্লান্ত পদে অন্তত তোমাকে মানায় না যুবক। অসাধারণ। আমি সেই বললাম পদ বলে এক পথিক এসেছি। খুব ভালো। রবীন্দ্রনাথের কবিতা কোন কবিতাটা ভালো লাগে? রবীন্দ্রনাথের অনেক কবিতাই ভালো লাগে। আপনি তো মাঝে মধ্যেই বিভিন্ন বক্তৃতায় আমরা শুনি আপনি রবীন্দ্রনাথকে কোট করেন। টুকরো টাকরা করে বলি বটে, কিন্তু সব কবিতা সবসময় থাকে না। কিন্তু আমি সবসময় দুটো কথা রবীন্দ্রনাথের কবিতা, বিশেষ করে প্রজাতান্ত্রিক স্বার্থে বলার চেষ্টা করি, ক্ষুদ্রলা হলেও। সেটা হচ্ছে ওই অন্যায় যে করে আর অন্যায় যে সহে। সেটাও নয়, চিত্ত যেথা ভয় শূন্য, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। এটা মারাত্মক। জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর রাখে নাই তারে দিবস সর্বীর খণ্ড ক্ষুদ্র করি। যেথা তুচ্ছ আচারের মরুবালি রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। এটা এত প্রয়োজন যে আজকে আমরা আচারে যাচ্ছি বিচারকে ছেড়ে। এই জন্য রবীন্দ্রনাথের পুরোটা পড়লাম না, কারণ ভুলে যাবো, খুব মনে থাকে।
আছে তো, রবীন্দ্রনাথের অনেক কবিতা আছে। আরেকটা কবিতা খুবই ভালো লাগে, বলিও সবসময়, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো, তুমি কি বেসেছো ভালো। কি বেসেছো ভালো। এই যে প্রশ্ন ছুড়ে দেওয়া ভগবানের কাছে, যে ভগবানকে তোমরা কল্পনা করছো, বাস্তব মাটিতে দাঁড়িয়ে এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। এবং প্রত্যেকটা মানুষের মধ্যে যে ঈশ্বর বিচরণ করেন সেটাকে দেখা। থ্যাংক ইউ সো মাচ। মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা যতটা কঠোর আইনজীবী, যতটা তো বক্তৃতা শুনি এবং ফোনে শুনি যে তিনি অনেক কিছু বলছেন, অনেক ভারী ভারী কথা, তার বাইরে মানুষটা কেমন সেটা আজকে আমরা জানলাম। আর আজকের এপিসোড নিশ্চয়ই আড্ডা স্টেশনের সকল দর্শক ভীষণভাবে এনজয় করলো। আর আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।